स्त्री खेले हुए हैं कि
নামাজ কি শেষ করছেন? জি স্যার, আমি করছি। জি স্যার। সবাই এসছেন বাকিরা? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো দেখেন আজকে আমাদের যে টপিকসটা হচ্ছে একটু লজিক্যাল টপিকস, যার কারণে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম সত্য হচ্ছে প্রত্যেকটা ক্লাস করতে হবে, কোনো ক্লাস মিস করা যাবে না। কারণ যদি কোনো কারণে একটা ক্লাস মিস স্যার আপনার কথাগুলো আস্তে আস্তে আসতেছে। আস্তে আস্তে যাচ্ছে, বাকিরা কি ফাস্ট ফাস্ট পাচ্ছেন? জি স্যার। না স্যার, ওটা বলতেছি না, মানে অনেকে সাউন্ডটা অনেক কম শোনা যাচ্ছে। সাউন্ড কম শোনা যায় গেলে তো কিছু করতে পারো না। এখন না শোনা স্যার, যায়? ঠিক শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিকভাবে শোনা যাচ্ছে। স্যার সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, বাকিদের কারো কোনো প্রবলেম হচ্ছে না? আচ্ছা, তাহলে সাউন্ড ঠিক থাকলে তাহলে আমরা ক্লাস তো শুরু করতে পারি নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে অধ্যায়ের নাম আশা করি সবাই জানি, তাই না? জি স্যার। অধ্যায়ের নাম কি? ডিজিটাল ডিভাইস। আচ্ছা, অধ্যায়ের নাম হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি শেষ করছি না? হ্যাঁ, আজকে কি করব তাহলে? ডিজিটাল ডিভাইস করব আমরা। ডিজিটাল ডিভাইস অধ্যায়টা শুরু করব। তো ডিজিটাল ডিভাইস করার জন্য আমাদের কিছু কাজ আছে, আজকে ইনিশিয়ালি কিছু কাজকর্ম করব। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, আমি একটা টপিক লিখছি বুলিয়ান অ্যালজেব্রা, তাই না? তো ক্লাসের পরে আপনাদেরকে আমি যে ডকুমেন্ট থেকে পড়াই সেই ডকুমেন্ট পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। ওটা আপনারা ওখান থেকে কিছু তথ্য শেয়ার কি করে নিতে পারেন, কালেক্ট করে নিতে পারেন। তো ডিজিটাল ডিভাইস পড়ার জন্য আমাদের যে গত চ্যাপ্টার ছিল তার কিছু কিছু অংশ আমাদের এখানে হয়তো কাজে লাগতে পারে। তো এরপরেও আমরা দেখি বুলিয়ান অ্যালজেব্রা মূলত কাকে বলা হয় এটা একটু দেখব। বুলিয়ান অ্যালজেব্রা মূলত আলোচনা করে দুটি বিষয় নিয়ে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, এবং এটাকে আমরা বলবো অন অফ সিগন্যাল আর এটাকে বলবো হচ্ছে অন সিগন্যাল, অথবা আমরা এটাকে বলতে পারি আর এটাকে বলতে পারি। খেয়াল করেন ডিজিটাল ডিভাইস দুইটা বিষয় নিয়ে মূলত আলোকপাত করে, একটা বিষয় হচ্ছে 0 আর একটা বিষয় হচ্ছে কি 1। অর্থাৎ আমরা বলছিলাম কম্পিউটারের ইন্টারনাল প্রসেসিং এর সকল কাজগুলো সম্পন্ন হয় কিসের মাধ্যমে? 0 এবং 1 এর উপর ভিত্তি করে। তাহলে আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করি। ধরেন আমি আপনাকে বললাম যে একটা বক্স, এটার দৈর্ঘ্য হচ্ছে 5 এবং হচ্ছে এটার প্রস্থ হচ্ছে 3। আমাকে বলেন এই বক্সের এরিয়া কত? 15 স্যার। 3 এরিয়া কিভাবে বের করছেন? ক্ষেত্রফল না স্যার? দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বের করে। লেন্থ ইনটু ওয়াইড গুণ করছেন, তাহলে একটা সূত্র ব্যবহার করছেন না? জি স্যার। আচ্ছা, একটা সূত্র ব্যবহার করছেন আপনারা। এরপর একটু খেয়াল করেন, আমরা যদি বলি একটা বীজগাণিতিক ফাংশন y equal to f of x equal হচ্ছে 2x plus 3। এখন আমি যদি এখানে কিছু ভ্যালু দিই, x এর ভ্যালু দিই, তাহলে কার ভ্যালু পাবো? y এর ভ্যালু। y এর ভ্যালু পাবো। আচ্ছা, x এর ভ্যালু দিলে আমি y এর ভ্যালু পাবো, তাহলে এটা হচ্ছে একটা কি ফাংশন? বীজগাণিতিক ফাংশন। আচ্ছা দেখেন, তাহলে আমরা জেনারেল যে বীজগণিত জানি সেই বীজগণিতের ক্ষেত্রে বিভিন্ন সূত্র ব্যবহার, ধরেন a প্লাস b হোল স্কয়ার এর একটা সূত্র আছে না? জি স্যার। এটা হচ্ছে সূত্র, এই ধরনের সূত্র।
এটা আমরা কি করি, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করি। এখন কথা হচ্ছে আমরা কি গাণিতিক সমস্যা সমাধান করব নাকি কম্পিউটারের সাহায্যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করব? কম্পিউটারের সাহায্যে। কম্পিউটারের সাহায্যে কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধান করব। তাহলে কম্পিউটার দুইটি জিনিস বুঝে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে কি 1 জিরো। 1 ছাড়া কম্পিউটার কিছু বুঝে না। বুঝে না। কম্পিউটার 0 এবং 1 দিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমরা যেমন এ বি নিয়ে কাজ করতে গেলে আমাকে অনেকগুলো সূত্রের সহায়তা নিতে হয়। এই যে a প্লাস বি হোল কিউবের সূত্র আছে, আবার a কিউব প্লাস বি কিউবের সূত্র আছে। তার মানে কি এই এ বির উপর ভিত্তি করে অনেকগুলো কি থাকে, অর্থাৎ চলকের উপর ভিত্তি করে। দেখেন আমার চলক হচ্ছে a, এখানে চলক হচ্ছে কি বি। এই এ বি চলকের উপর অনেকগুলো কি আছে, সূত্র আছে, যেগুলো আমরা মুখস্থ করি এবং বিভিন্ন ধরনের প্রবলেম কি করে সলভ করি। তাহলে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করি, ঠিক আছে। এটা আমরা জেনারেল যে আমাদের অ্যালজেব্রা বীজগণিত, সাধারণ বীজগণিতের মাধ্যমে করি। এখন আমার কথা হচ্ছে কম্পিউটার তার ইন্টারনাল প্রসেসিং এর কাজ করবে 0 এবং 1 এর মাধ্যমে, তারও কিছু সূত্রের প্রয়োজন আছে কিনা বলেন? জি স্যার আছে। কম্পিউটারেরও কিছু সূত্রের প্রয়োজন আছে। এখন দেখেন কম্পিউটারে যে সূত্রগুলোর প্রয়োজন আছে, সেই সূত্রগুলো যদি আমরা একটু কি করি যে যাই, তো সেক্ষেত্রে আমরা দেখব সূত্রগুলো আসছে কোত্থেকে। আমাদের সূত্রের মূল হোতা যেটাকে বলি, সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা গত ক্লাসে লিবনিজ নামক একজন গণিতবিদের কথা শুনছিলাম, যিনি বাইনারি সংখ্যা পদ্ধতি কি করেন, আবিষ্কার করেন। লিবনিজ নাম শুনছি না? এখন দেখেন লিবনিজ যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন, ঠিক আছে, সেটা দিয়ে যন্ত্রের ভিতরে কি করা যাবে, কাজ করা যাবে। 0 এবং 1 দিয়ে যে বাইনারি সংখ্যা লিবনিজ আবিষ্কার করছেন, কাজ করতে পারবো। কিন্তু কথা হচ্ছে 0 1 দিয়ে কাজ করাবো, তার জন্য কিসের প্রয়োজন বলতেছি, সূত্রের প্রয়োজন। এখন এই 0 1 এর উপর ভিত্তি করে যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো নিয়ে সর্বপ্রথম 1854 সালে, তাহলে তার নাম হচ্ছে জর্জ বুলি অথবা জর্জ ডাব্লিউ বুলি, একজন ইংরেজ গণিতজ্ঞ ছিলেন। এখানে দেখেন এই জর্জ ডাব্লিউ বুলি কি করেন, সর্বপ্রথম 0 এবং 1 এর মধ্য দিয়ে কাজ করানোর জন্য তিনি কতগুলো সূত্র সর্বপ্রথম আলোচনা করেন। এবং এই সূত্র, হ্যাঁ 1854 নাকি 1847? 1854। 47টা পরে বলতেছি, ব্যাখ্যাটা পরে দিব, ঠিক আছে। 47 54 দুইটা আছে। আপনি প্রকৌশলী মুজিবুর রহমানের বই ফলো করতেছেন তাই না? মুজিবুর নাকি অন্য কোনো বই? স্যার মুজিবুর। হ্যাঁ, মুজিবুরে হচ্ছে কত, 47। স্যার 47। হ্যাঁ, আবার মাহবুবুর রহমানের বই দেখেন 54 সাল আছে। আবার অক্ষরপত্র, আবার যদি আপনি কি করেন লেকচারের বই দেখেন, সেখানেও দেখবেন কথাবার্তা অনেকগুলো আছে। তবে এখানে কিছু কথা হচ্ছে 47 সালে মনে করেন আপনি একটা কাজ শুরু করছেন, পদ্মা সেতু চালু হয়ে গেছে কিনা? হ্যাঁ হইছে। না 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 হয়নি। কাজ শুরু হয়, তাহলে পদ্মা সেতু কখন, আমাদের যেদিন উদ্বোধন করা হয় সেদিন থেকে আমরা বলতে পারবো পদ্মা সেতু এই দিন থেকে কি করা হয়েছে, মানে আমাদের সার্ভিসটা আমরা পাচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জর্জ ডাব্লিউ বুলির ক্ষেত্রে এরকম যে 1847 এবং 54 সালে, 47 কি ঘটনা হয়, 54 কি ঘটনা হয়। মূলত বুলিয়ান অ্যালজেব্রা গুলো প্রচুর পরিমাণে আলোচিত হয় কত সালে এসে, 1854 সালে। একটু উইকিপিডিয়াতে সার্চ করবেন, এটা নিয়ে বিস্তারিত অনেকগুলো তথ্য আছে। কলেজ পাবলিকেশন আছে 54 আছে, কলেজ পাবলিকেশনে 54। হ্যাঁ, তাহলে দেখেন এই যে সালগুলো, সাল নিয়ে টেনশন করার দরকার নাই, 54টাই হচ্ছে মোটামুটি ধরে রাখেন, 54টা নিয়েই আমরা কি করব, কাজ করব। আর আমরা যে কথাগুলো এখানে বলতেছি, যে 1847 বলেন 1854 সালের কথা বলতেছি এখানে, তো 1847 54 এটা ঠিক আছে। তাহলে 47টা মনে রাখবো কি জন্য, কারণ আমরা 47 দিয়ে কি করব, মোটামুটি কাজ করব। আর তার প্রধান কাজ যেটা ছিল, এই যে ইনভেস্টিগেশন অফ দ্য ল অফ থট নামে একটা কি বের হয়, তার একটা যে কি বলে রিসার্চ পেপার বলতে পারি, সেটা বের হয় কিন্তু কত সালে, 1854 সালে কিন্তু বের হয়। এই কি একটা তার যে গবেষণাপত্র, এটা কিন্তু এটা পরবর্তীতে ফাইনালি আমাদের কাছে একদম সবচেয়ে বেশি আলোচিত হয় কত সালে এসে, 54 সালের দিকে এসে। অর্থাৎ ওনার গবেষণাপত্রটা, ওনার যে রিসার্চটা, সেটা কিন্তু কখন থেকে শুরু হয়, 47 সাল থেকে শুরু করেন। আর এটার আমরা কি পাচ্ছি, এই গবেষণাপত্রটাকে একদম আলোচিত ভাবে, খুব ভালোভাবে ইউজেবল করার যে প্রসেসটা ছিল, সেটা গিয়ে কখন হয়, 54 সালে গিয়ে হয়। আচ্ছা, এবার দেখেন স্যার এমসিকিউ তে আসলে কি করব, এমসিকিউ যদি 47 থাকে 54 থাকে, 54 সালতে দিবেন, ঠিক আছে, 54 সালটা রাখবেন। আচ্ছা, এবার দেখেন 54 সাল রাখবেন, 47 এর ঘটনা 44 এর ঘটনা। তবে সাল অ্যালজেব্রা থেকে আপনাকে সাল দিবে না, কারণ প্রশ্ন করবে
মাত্র এখান থেকে কতটা 5-7টা প্রশ্ন করবে, এখানের মধ্যে আপনাকে সাল দিয়ে দিলে সেখানে প্রশ্ন করার কিন্তু অনেক জিনিস আছে। এই অধ্যায়টা যে এত বেশি বড় অধ্যায় সেটা আপনি আস্তে আস্তে গেলেই বুঝতে পারবেন। তাহলে দেখেন এখানে যেটা বলতেছি, আমার কম্পিউটার 0 এবং 1 এর উপর ভিত্তি করে কাজ করার জন্য তার কিছু কিসের প্রয়োজন, সূত্রের প্রয়োজন, এবং 0-1 এর উপর ভিত্তি করে এই সূত্রগুলো সর্বপ্রথম 1847 সালে ইংরেজ গণিতজ্ঞ জর্জ ডাব্লিউ বুলি কি করেন, আবিষ্কার করেন। এবং এই সূত্রগুলোকে আমরা জর্জ ডাব্লিউ বুলির নাম অনুসারে বলবো বুলিয়ান অ্যালজেব্রা। ক্লিয়ার কিনা? বুলিয়ান অ্যালজেব্রা কি? তাহলে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে কি, জর্জ ডাব্লিউ বুলি কর্তৃক যে 0 এবং 1 এর উপর বেস করে যে সূত্রগুলো আবিষ্কৃত হয় সেই সূত্রগুলোকে আমরা বলবো কোন ধরনের অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আসছে তার নাম অনুসারে। এবার দেখেন এই যে জর্জ ডাব্লিউ বুলি, এখানের মধ্যে আমরা যে কাজটা করব 0 এবং 1 কে কিছু জিনিস দ্বারা আইডেন্টিফাই করতে হবে। দেখেন কিছু 0 সমান হচ্ছে আমরা বলতে পারি একটা অফ সিগন্যাল, আর একটা হচ্ছে একটা ফলস, আর 1 মানে হচ্ছে অন সিগন্যাল, অথবা আমরা সেখানে বলবো কি ট্রু। আরেকটা আছে লো পালস, আরেকটা হচ্ছে অথবা হাই। এটা লো এবং হচ্ছে কি হাই, অনেক ভাবে কি করতে পারবো আমরা, এই যে 0-1 কে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে 0-1 কে অনেক ভাবে এখানে আমরা নাম ধরে রাখতে পারবো, অফ সিগন্যাল, অন সিগন্যাল, ট্রু সিগন্যাল, ফলস সিগন্যাল, লো সিগন্যাল, হাই সিগন্যাল, এই ধরনের কি করতে পারবো, কাজ করতে পারবো। এতটুকু ক্লিয়ার কিনা সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। গরম লাগতেছিল, ফ্যানটা দিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করেন এই যে এখানে তাহলে 0-1, এই যে এরপরে বলতেছি কি অন অফ, ট্রু ফলস, হাই লো, এই জিনিসগুলো জাস্ট 0 এবং 1 কে কি করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য এখানে। তাহলে দেখেন তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, যদি পরীক্ষা আসে তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, তাহলে 0 এবং 1 এর উপর ভিত্তি করে কাজ করার জন্য সর্বপ্রথম 1847 সালে 1854 সালে কে জর্জ ডাব্লিউ বুলি যে অ্যালজেব্রা গুলো আবিষ্কার করেন, সেই অ্যালজেব্রা গুলোকে আমরা কি বলবো, বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে কিনা? এবার দেখেন বুলিয়ান অ্যালজেব্রার পরে তাহলে জর্জ ডাব্লিউ বুলির কথা আসছে এখানে। তো জর্জ ডাব্লিউ বুলি নিয়ে আমি যে লেকচার আপনাদেরকে শিক্ষা দিব সেখানে কিন্তু 1854 দিয়ে করা আছে। তাহলে 1847 আছে, 54 সালও আছে, তাহলে 54 দিয়ে করব সেখানে। 54 সালটাই আমরা মনে রাখবো, 1854। ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন এই যে বুলিয়ান, এই যে এখানে আমরা ব্যবহার করি যে বীজগণিত করার সময় বা কোনো ম্যাথ করার জন্য আমরা কিছু চলক ও ধ্রুবক ধরে নিই। চলক ধরে নিই, আর একটা হচ্ছে কি ধরে নিই, ধ্রুবক। আচ্ছা, এবার দেখেন এখানে চলক ও ধ্রুবককে আমাদের এখানে কোনো চলক ধ্রুবক 0-1 ব্যতীত হতে পারবে না, অর্থাৎ 0 এবং 1 কে বলা হয় বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক। কাকে বলবো চলক ও ধ্রুবক? আমার 0 অথবা 1 কে বলবো চলক, অথবা বলবো কি ধ্রুবক বলবো। তাহলে 0 অথবা 1 কে বলবো বুলিয়ান চলক অথবা কি বুলিয়ান ধ্রুবক। আচ্ছা, এবার দেখেন চলক ও ধ্রুবকের কাজ কি, চলক ও ধ্রুবকের কাজ কি এখানে। তাহলে দেখেন চলক ও ধ্রুবকের কাজ কি, দেখেন আমরা এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে লজিক গেট নিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করেন এই যে একটা গেট আঁকলাম আমি, এই গেটটা এটি হচ্ছে একটা এন্ড গেট। এই এন্ড গেটের ক্ষেত্রে এটার কিছু ইনপুট আছে এবং কিছু কি আছে, আউটপুট আছে। আমরা এই গেটে কিছু যদি ইনপুট দিই তাহলে তার জন্য কিছু কি পাবো, আউটপুট পাবো। তাহলে দেখেন আমার ইনপুট এবং আউটপুট, অবশ্যই ইনপুট আউটপুটের ভ্যালু 0 এবং 1 ব্যতীত অন্য কিছু হতে পারবে না। তাহলে দেখেন এখানে কি থাকবে বলেন তো, 0 অথবা 1। আর এই আউটপুটেও কাকে পাবো, হয় 0 পাবো, নাহলে কি পাবো, 1 কে পাবো। তাহলে যদি বলা হয় চলক ও ধ্রুবক কাকে বলে, তাহলে চলক বা ধ্রুবক মানে হচ্ছে 0 অথবা 1 কে চলক ও ধ্রুবক বলা হয়। আরেকটা কথা হচ্ছে চলক ধ্রুবকের কাজ কি, চলক ধ্রুবকের কাজ হচ্ছে লজিক ফাংশনের ইনপুট অবস্থা ও আউটপুট অবস্থা নির্দিষ্ট করার জন্য চলক ও ধ্রুবক ব্যবহার করা হয়। ক্লিয়ার কিনা? লজিক ফাংশনের ইনপুট অবস্থা ও আউটপুট অবস্থা কি করার জন্য, নির্দিষ্ট করার জন্য চলক ও ধ্রুবক কি করা হয়, ব্যবহার করা হয়। ক্লিয়ার? এটা লজিক ফাংশনের ইনপুট অবস্থা ও আউটপুট অবস্থা নির্দিষ্টকরণের জন্য চলক ও ধ্রুবক কি করা হয়, ব্যবহার করা হয় এখানে। তাহলে দেখেন চলক ও ধ্রুবকের কথা বলছি আমরা, চলক ও ধ্রুবক কেন ব্যবহার করা হয় তো একটু খেয়াল করেন। আপনাদের এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো আমি এখানে মার্ক করে দিচ্ছি, আপনারা কি কি বিষয়গুলো পড়বেন, এবং এটার পরে মার্ক করার পরে আপনাদের ক্লাসের পরে এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে দেখেন এখানে আমরা যেটা বলতেছি, আমি
এই যে এখানে বলছি যে 1800 কত সালের কথা বলছি, 54 সালের কথা বলছি, 54 সাল। আর এই 54 সালে অ্যালজেব্রা গুলো সর্বপ্রথম আমাদের সামনে কে নিয়ে আসেন বলেন তো? তার নাম কি? জর্জ ডাব্লিউ বুলি। জর্জ ডাব্লিউ বুলি এইগুলা নিয়ে আসেন এখানে। তাহলে দেখেন জর্জ ডাব্লিউ বুলি সম্পর্কে এখান থেকে কিছু জানার দরকার নাই, উনি একজন গণিতবিদ ও কি ছিলেন, দার্শনিক ছিলেন, এতটুকু জানলে চলবে। এরপর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কাজ কি? বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কি করব? কম্পিউটারের যাবতীয় সকল সমস্যার সমাধান করব। কম্পিউটারের যাবতীয় সকল সমস্যা কি করব? সমাধান। কিন্তু কথা হচ্ছে কম্পিউটার কত ধরনের কাজ করতে পারে? এখানে একটু দেখেন, কম্পিউটার দুই ধরনের কাজ করতে পারে, একটা হচ্ছে গাণিতিক কাজ আর একটা হচ্ছে কি কাজ? যুক্তিমূলক কাজ। দুই ধরনের কাজ করতে পারে। কম্পিউটার কত ধরনের কাজ করতে পারে? দুই ধরনের। গাণিতিক কাজ এবং হচ্ছে কোন ধরনের কাজ? যুক্তিমূলক কাজ। যুক্তিমূলক কাজ করতে পারে। তাহলে দেখেন গাণিতিক কাজ এবং যুক্তিমূলক। গাণিতিক কাজ কি? আমরা দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশ করি সেগুলো হচ্ছে গাণিতিক। আবার আমরা যখন কোনো কিছু বড় ছোট নির্ণয় করি, এটা ইয়েস অর নো অনেক ধরনের অপশন পাই কম্পিউটারে, তাই না? আপনি কি এটা কি শাটডাউন করতে ইচ্ছুক নাকি নয়? যে কোনো আমরা কি করি যখন কোন একটা কম্পিউটার অফ করি তখন কিন্তু আমাদের কি ইয়েস নো বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই প্রশ্নগুলো হচ্ছে যুক্তিমূলক সমস্যা। এগুলো কম্পিউটারের জন্য কি ধরনের সমস্যা? যুক্তিমূলক সমস্যা। এবং এই গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যাগুলোর সমাধান করার জন্য আমরা মূলত কি ব্যবহার করব? বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করব। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে চলক ও ধ্রুবক কাকে বলা হয়? চলক ও ধ্রুবক কাকে বলা হয়? তাহলে দেখেন চলক কি 0 অথবা 1 কে বলা হয় বুলিয়ান চলক ও ধ্রুবক। এবং এখানে বলা হচ্ছে যেটা আমরা সবাই আগের থেকে জানি, চলকের মান পরিবর্তনশীল কিন্তু ধ্রুবকের মান কি নয়? পরিবর্তনশীল নয়। এবং আরেকটা কথা বলছি এখন আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা চলক ও ধ্রুবক গুলা কোথায় ব্যবহার করব? তাহলে দেখেন ব্যবহার কোথায় চলক ও ধ্রুবকের ব্যবহার? তাহলে চলক ও ধ্রুবকের ব্যবহার কোথায় বলছি? তাহলে দেখেন লজিক সার্কিটের ইনপুট ও আউটপুট অবস্থা নির্দিষ্টকরণের জন্য বুলিয়ান চলক ও ধ্রুবক কি করা হয়? ব্যবহার করা হয়। বুঝছেন কি এতটুকু? আচ্ছা, এবার দেখেন আমরা এটার পরে এবার যেখানে আসবো সেটা হচ্ছে 0 কাকে বলে, 1 কাকে বলে। 0 কাকে বলা হয়, 1 কাকে বলা হয়? আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসছে 0 কাকে বলা হয়। এটা আমি বলি, আপনাদের পদার্থবিজ্ঞানের সেমিকন্ডাক্টর ফিজিক্স যেটা পাবেন সেকেন্ড পার্ট, যারা ইন্টার সেকেন্ড ইয়ার আছেন তাদের সেকেন্ড পার্ট, আর ইন্টার ফার্স্ট ইয়ার আছে তারা অবশ্যই সেকেন্ড পার্টে পাবেন ফিজিক্সের, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স। ওই সেমিকন্ডাক্টর ফিজিক্সে আপনি এই অধ্যায়ের অনেকগুলো অপশন পাবেন। আপনি এই অধ্যায়টা যদি ভালোভাবে পারেন, আশা করি আপনার জন্য ওই অধ্যায়টায় আর কিছুই থাকবে না পড়ার মতো, সবকিছু আপনি পারবেন। দেখেন ওই যে অধ্যায়ে একটা প্রশ্ন পদার্থবিজ্ঞান প্রশ্ন হয়, তাহলে আপনাকে প্রশ্ন দিল 0 কি? 0 বা 0 কি? তাহলে আপনি কি বলবেন এখানে? 0 বা 0 কি? পদার্থবিজ্ঞানের প্রশ্ন আসলো অথবা ডিজিটাল লজিক সার্কিটে আইসিডিতে এই প্রশ্নটা আসলো। আপনি যদি বলেন যে গণনার প্রথম সংখ্যা হচ্ছে 0, তাহলে আপনি কিন্তু 0ই পাবেন। বুঝছেন কিনা? গণনার প্রথম সংখ্যা যদি 0 বলেন তাহলে 0ই পাবেন। আপনাকে প্রশ্ন হচ্ছে 0 কাকে বলা হয়? আপনাকে প্রশ্ন করলো আবার 1 কাকে বলে? 1 কাকে বলে? তাহলে দেখেন দুইটা প্রশ্ন এখানে, একটা হচ্ছে 0 কাকে বলে আর একটা হচ্ছে 1 কাকে বলে। একটু খেয়াল করেন, আমরা গত ক্লাসে আপনাদেরকে একটা টপিকস পড়াইছি, মনে আছে কারো? কিবোর্ড থেকে আমি একটা বর্ণ প্রেস করলে কি হয়? সিপিইউর কাছে একটা সিগন্যাল যায় এবং সেই সিগন্যালটা পরবর্তীতে মনিটরের কাছে কি হয়? প্রদর্শিত হয়। এই ধরনের একটা কথাবার্তা গত ক্লাসে আলোচনা করছিলাম কিনা? জি স্যার। এবার একটু খেয়াল করেন, গত ক্লাসে আমি বলছিলাম এখান থেকে 0 1 0 1 1 0 1 1 এই ধরনের একটা সিগন্যাল যায়। কি যায়? সিগন্যাল যায়, একটা সিগন্যাল দেয়। দেখেন যদি বলি 0 1 তারের ভিতর দিয়ে আসলে কি 0 1 যায়? না। তারের ভিতর দিয়ে কি 0 1 যাইতে পারে? তাহলে তো আমি তার কেটে দিয়ে বালতি বসাই দিলাম, তো মগ দেখবেন মগের ভিতর সব 0 1 0 1 0 1 1 0 একদম ফিল আপ হয়ে গেল। এটা এই ধরনের কি হবে? না, হবে না। তাহলে এখানে আমরা গত ক্লাসে যেটা বলছি সেটা হচ্ছে আমরা এখানে তারের ভিতর দিয়ে 0 1 এর একটা সিগন্যাল ফ্লো করি। আসলে এই সিগন্যালটা কিরকম একটু খেয়াল করেন, ডিজিটাল সংকেত কিরকম হয়? তাহলে দেখেন আমি এই যে এখানে ধরলাম, প্রত্যেকটা ঘরকে এভাবে ধরে নিলাম, এবার এই যে এটার অ্যামপ্লিটিউড, এই যে অ্যামপ্লিটিউডটা এতটুকু পর্যন্ত ধরে নিলাম। এবার দেখেন আমি এখানে একটা সিগন্যাল আঁকবো, দেখেন এখানে সিগন্যালটা হচ্ছে এই এতটুকু পর্যন্ত সিগন্যাল আছে, এতটুকু পর্যন্ত সিগন্যাল নাই, আবার এতটুকু পর্যন্ত সিগন্যাল আছে, এতটুকু পর্যন্ত সিগন্যাল নাই, আবার এখানে এখানে দুইটা সিগন্যাল পাওয়া যায়, আর এখানে এতটুকু পর্যন্ত আমি এখানে ফিক্স করে দিলাম। তাহলে দেখেন আমার সিগন্যাল, তাহলে এখানে একটা সিগন্যাল পাইলাম না? এখানে কয়টা সিগন্যাল? দুইটা।
তাহলে এখানে কয়টা সিগন্যাল? একটা। এখানে তাহলে দেখেন এখানে সিগন্যালের অস্তিত্ব আছে নাকি নাই? আছে আছে 1। এখানে কি? 0 এখানে 1 এখানে 0, এখানে 0 1, এখানে 1, এখানে হচ্ছে কি 0 0 আপনাকে এমসিকিউ পরীক্ষা আসতে পারে এটা সিগন্যালটা আঁকার জন্য। তাহলে আপনাকে যদি আমি এবার যদি আমি আরেকটা সিগন্যাল দিই, ধরেন 1 0 1 0 1 1 0 1, তাহলে এটা সিগন্যালটা কিরকম হবে বলেন তো? এটা সিগন্যালটা যদি আঁকি প্রথমটাতে থাকবে তাহলে 1 0, প্রথমে তাহলে আমি থাকবে। এইভাবে প্রত্যেকটা ঘরকে যদি এতটুকু করে নিয়ে যাই, প্রথমটা থাকবে এতটুকু প্রথমটাতে পর্যন্ত, থাকবে দ্বিতীয়টা থাকবে না থাকবে না, এরপরটা থাকবে, থাকবে, এরপরটা তারপরে থাকবে না, এরপরে কয়টা? থাকবে দুটা, তিনটে থাকবে এরপরে তারপরে একটা, থাকবে না। এরপর হচ্ছে এটা। তাহলে আবার এটা কি আরেকটা 1 0 1 0 1 1 0 1, 1 এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আঁকতে পারবেন কিনা? জি স্যার তাহলে ডিজিটাল সিগন্যাল জি, আমরা স্যার। আঁকতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমরা এমসিকিউ পাবো। আপনারা দেখবেন বোর্ডের বিভিন্ন প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। এবার দেখেন এই যে এখানে আমি একটা ডিজিটাল সিগন্যাল আঁকলাম। এবার কথা হচ্ছে আসলে এই সিগন্যালটার এটা হচ্ছে একটা ফেজ অথবা সিগন্যালের এই যে চেহারাটা দেখতে এরকম, কিন্তু আসলে সিগন্যাল 0 1 ও নয়, সিগন্যাল এ ধরনের কোনো কিছু ফ্লো হয়ও না। আপনি তারের ভিতর একটা সানগ্লাস দিয়ে দেখলেও কিন্তু হবে না, এবং একটা যদি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কোনো ডাটা প্রোভাইডার সেখানে দেখলেও কিন্তু এই ধরনের সিগন্যাল পাওয়া যাবে না। জাস্ট এটা হচ্ছে সিগন্যালের শেপটা হচ্ছে এরকম। এই সিগন্যালটাকে আমরা বলবি ডিজিটাল সিগন্যাল, যার দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে 0 অথবা হচ্ছে কি 1, দুইটা স্টেট থাকে। এবার দেখেন এই সিগন্যালটাও বলতেছে এখানে যায় না, 0 1 ও যায় না এখানের মধ্যে। তাহলে যায় কি? যায় হচ্ছে একটা ভোল্টেজ। কি যায়? ভোল্টেজ। ভোল্টেজ যায়, একটা ভোল্টেজ যায়। কি রকম ভোল্টেজ? কম্পিউটারকে আগে থেকে ফিক্স করে দেয়া আছে এই ধরনের একটা চার্ট। কম্পিউটারকে বলা হচ্ছে তোমার কাছে যদি 0 থেকে 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ পাও, তাহলে তুমি এই অংশটাকে আইডেন্টিফাই করবা কি একটা সংকেতের মাধ্যমে। সেই সংকেতটা হচ্ছে কি 1। আর যদি তোমার কাছে +2 থেকে +5 পর্যন্ত কোনো ভোল্টেজ প্রবাহিত স্যার, অথবা 0 না। অস্তিত্ব পাও, তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে বলবে কত? 1, এটাকে বলবো কি 0। অথবা আমরা এটাকে বলতে পারি লজিক 1, আর এটাকে বলতে পারি কি লজিক 2 লজিক 0। আচ্ছা 0 লজিক 0 কি, লজিক 1 কি, অথবা 0 কি অথবা 1 কি, তাহলে সেটা বলবো। দেখেন তাহলে কম্পিউটারের কাছে দেখেন এই সিগন্যালটা ফ্লো হবে, কম্পিউটারের কাছে এই সিগন্যালটা কি হবে? ফ্লো হবে। এটা হচ্ছে 5 ভোল্ট, দেখেন +5 ভোল্ট এখানে এখানে ধরলাম। তাহলে দেখেন আমি স্যার যদি লজিক 1টা আরেকটু বলবেন। লজিক 1, আমি আবারও বলতেছি লজিক 1 এর লিমিটেশনটা বলতে একটা ভোল্টেজ ফিক্স করা আছে কম্পিউটারের জন্য। দেখেন কম্পিউটারের কাছে একটা মেমোরি আছে, কম্পিউটারের কাছে একটা কি আছে? মেমোরি। এবার দেখেন মেমোরিতে কম্পিউটার এই যে এখান থেকে মনে করেন প্রতি 1 ন্যানো সেকেন্ডে একটি করে সিগন্যাল ফ্লো হয়, প্রতি 1 ন্যানো সেকেন্ডে একটি করে সিগন্যাল কি হয়? ফ্লো হয়। দেখেন প্রথম সেকেন্ডে একটা সিগন্যাল ফ্লো হলো এখানের মধ্যে, অর্থাৎ প্রথম সেকেন্ডে কিবোর্ড থেকে সিপিইউর কাছে মনে করেন একটা ভোল্টেজ প্রবাহিত হয়েছে, ভোল্টেজের মান হচ্ছে +0.5 ভোল্ট। প্রথম সেকেন্ডে কত ভোল্ট গেছে? 0.5 দেখেন কম্পিউটার কিন্তু তার এখানে একটা মেমোরি আছে, এবং সে যখন 0.5 ভোল্ট তার কাছে আসলো তখন সে চেক করে এই লিস্টার সাথে। দেখেন এটা কোন রেঞ্জে পড়ছে? 0.5 ভোল্ট কোন রেঞ্জে আছে? 0.8 লজিক 0 লজিক 0 লজিক 0 তে। তখন কম্পিউটার তার মেমোরিতে একটা ভ্যালু ফিক্স করলো, তার কাছে কত আসছে? মনে করি 0 আসছে। কত আসছে তার কাছে? 0 আসছে। আমি এভাবে দেখাচ্ছি, অন্যভাবে দেখানো যায়। এবার বলেন পরবর্তী 1 সেকেন্ড, পরবর্তী দ্বিতীয় ন্যানো সেকেন্ডে তার কাছে একটা ভোল্টেজ ফ্লো হলো, ভোল্টেজের মান হচ্ছে 2.5 ভোল্ট। কত ভোল্ট? 2.5 এই ভোল্টেজটাকে ইন্ডিকেট করার জন্য তাহলে সে 1 ইউজ করবে নাকি 0 ইউজ করবে? 1 1 এখানে আসলো। এবার বলেন পরবর্তী 1 ন্যানো সেকেন্ডে সে কিছুই পায় নাই, 0 লজিক 0 এর পরবর্তী সেকেন্ডে তাও সে কোনো ভোল্টেজ পায় নাই, 0 এর পরবর্তী সেকেন্ডে সে একটা ভোল্টেজ পাইছে, ভোল্টেজ হচ্ছে 3.5 ভোল্ট। কত ভোল্ট? 3.5 তাহলে কত? লজিক 1 1। দেখেন তাহলে আমরা ভোল্টেজ পাঠাই, ভোল্টেজটাকে কি করা হয়?
রিপ্রেজেন্ট করা হয় কিসের মাধ্যমে? 0 এবং 1 এর মাধ্যমে মেমোরিতে স্টোর করা হয় এবং এটার সাহায্যে কি করা হয়? কাজ করা হয়। তাহলে বলেন 0 এবং 1 কাকে বলে? 0 এবং 1 কাকে বলে? তাহলে 0 কি? 0 কি বলেন তো? 0 কি? তাহলে 0 কি বললাম এতক্ষণ? দেখেন তো, তাহলে সার্কিটের কোন স্থানে, দেখেন সার্কিটের কোন স্থানে, তাহলে দেখেন সার্কিটের, আপনারা একটু স্লাইডে দেখুন, সার্কিটের কোন স্থানে ভোল্টেজের পরিমাণ +0 থেকে +8 ভোল্ট পর্যন্ত লেভেলকে বলা হয় লজিক 0 ধরা হয়, এবং সার্কিটের কোন স্থানে ভোল্টেজের পরিমাণ +2 থেকে +5 ভোল্ট পর্যন্ত লেভেলকে কি ধরা হয়? লজিক 0 ধরা হয়। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে 0 কি? আমরা 0 গণনার কি প্রথম সংখ্যা বলবো নাকি 0 একটা ভোল্টেজ? এটা কার ভোল্টেজ ভোল্টেজ? স্যার। সার্কিটের ভোল্টেজ। সার্কিটের কোন একটা স্থানে এই ভোল্টেজটা পাইলাম, ভোল্টেজের লেভেল যদি +2 থেকে +5 ভোল্টের মধ্যে হয় তখন সেটাকে বলবো 1, আর যদি ভোল্টেজের ভ্যালু 0 থেকে +0.8 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ হয় তখন তাকে বলবো কি? 0 ক্লিয়ার? সংজ্ঞায়িত নয় ওইটা, বলেন। সংজ্ঞায়িত নয় ওইটাকে কি বলবো? আচ্ছা, এবার আসি সংজ্ঞায়িত নয়, ঠিক আছে। এবার বলেন এই যে অংশটা আপনি বই পড়তেছেন না, বই পাইছেন নাকি আমার এখানে? আচ্ছা, সংজ্ঞায়িত নয় জিনিসটা কি? আবার বলেন, এবার বলেন 0 এবং 1 এর মধ্যে পার্থক্য রাখতে হবে কিনা কম্পিউটারকে বোঝানোর জন্য? হ্যাঁ, রাখতে হবে। কম্পিউটারকে বোঝানোর জন্য তাদের মধ্যে একটা পার্থক্য দেখেন, কম্পিউটারের ভিতরে +0.8 এর পরের থেকে, অর্থাৎ গ্রেটার দেন কত? 1 অর্থাৎ ভোল্টেজ, তাহলে ভোল্টেজটা 0.8 এর চেয়ে কি বড় এবং ছোট হচ্ছে কত? হচ্ছে +2 ভোল্টের চেয়ে যদি ছোট হয়, এই ভোল্টেজের কোনো অস্তিত্ব কম্পিউটারের কাছে নাই। ডিজিটাল সার্কিট এই ভোল্টেজে কাজ করতে হয়, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে পার্থক্য রাখার জন্য জর্জ ডব্লিউ বুলি অথবা তখন সমসাময়িক যারা বিজ্ঞানী ছিলেন তারা যে কাজটা করছে, এই যে +0.8 থেকে +2 ভোল্ট পর্যন্ত এই অংশটাকে কম্পিউটারের জন্য অসংজ্ঞায়িত করে রাখছে। তার মানে এই ভোল্টেজের কম্পিউটার কোনো ধরনের কি করতে পারে না? কাজ করতে, সার্কিট কোনো কাজ করতে পারে না। তাহলে 0 এবং 1 এর মধ্যে পার্থক্য রাখার জন্য এই কাজটা করা হয়েছে। তাহলে এই ভোল্টেজটা কি নয়? সংজ্ঞায়িত নয়, এটাকে হচ্ছে অসংজ্ঞায়িত একটা ভোল্টেজ, যেটা কোনো কি করতে পারে না? কাজ করতে পারে না। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওই যেটা voltage বুঝলাম যদি সেটা হচ্ছে যায় কি, তখন? তাহলে সেটা হচ্ছে কি আমরা +0.8 ভোল্ট থেকে +2 ভোল্ট পর্যন্ত এর ভিতরে যে ভোল্টেজটা সেটা কাজ হয়। বলেন আপনি কি বলছেন? আমি বুঝি নাই। না, এর মধ্যে মানে ওই ভোল্টেজে যদি যায় সিগন্যাল তখন? কখনো সিগন্যাল, আপনার যে কোনো সার্কিট কিন্তু ডিজাইন করা হচ্ছে হাই এবং লো ভোল্টেজের সিগন্যাল গুলো জেনারেট করতে পারে। এই ধরনের ভোল্টেজ গেলে কম্পিউটার কোনো রেসপন্সই করবে না। কারণ কি, আপনি এই ভোল্টেজ কোথায় বোঝাচ্ছেন? আপনি যদি এখন কম্পিউটারকে যদি বলেন যে স্যার আমি তো 220 ভোল্ট দিচ্ছি, আমরা কিন্তু কম্পিউটারের কথা বলতেছি না। কম্পিউটারের ভিতরে ইন্টারনাল প্রসেসিং এ যে সার্কিট গুলো আমরা ব্যবহার করি, ছোট ছোট যে আইসি গুলো ব্যবহার করি, এই আইসি গুলাতে, প্রসেসর গুলাতে এই ভোল্টেজ গুলা কি করে কাজ করে। এখানে আমরা তো সচরাচর কম্পিউটারকে কি করি? 220 ভোল্ট দিই, কিন্তু পাওয়ার সাপ্লাই কি করে? এই 220 ভোল্টকে বিভিন্ন কনভার্ট করে প্রসেসরের জন্য যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন, কুলিং ফ্যানের জন্য যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন, এই হার্ড ডিস্কের জন্য যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন, সেটা জেনারেট করে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে ওই পাওয়ার সাপ্লাই এখানে জেনারেট করে। তার মানে কি, ইন্টারনাল প্রসেসিং এ যত সার্কিট গুলো ব্যবহার করা হয়, যতগুলো লজিক গেট ব্যবহার করা হয় অথবা লজিক সার্কিট ব্যবহার করা হয়, সেই লজিক সার্কিট গুলো 0.8 ভোল্ট চেয়ে বেশি এবং +2 ভোল্টের চেয়ে কম এই ভোল্টেজের মধ্যে অসংজ্ঞায়িত, তারা কোনো ধরনের কি করে না? কাজ করে না। এবং সার্কিট গুলো সবসময় যে ভোল্টেজ গুলো সার্কিটের কাছে জেনারেট হয় সেটা সবসময় হয় 0 থেকে +0.8 ভোল্ট হবে অথবা +2 থেকে +5 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ হবে। সার্কিট গুলো এভাবেই তৈরি করা। আপনি নিজে পাঠাইতে পারবেন না, আমিও নিজে কি করতে পারবো না? পাঠাতে পারবো না। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এবার আমরা চলে আসি লজিক 0 কি, লজিক 1 কি, এই কথাটা বুঝে গেলাম। এবার আমাদের পরবর্তী অংশে একটু আসি। তাহলে লজিক 0, লজিক 1, ঠিক আছে। এবার দেখেন আমাদের এইবার কাজ হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলা হয়? বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলা হয়? আচ্ছা, কম্পিউটার কাজ করতে পারে, কি কি কাজ করে বলেন তো? কি কি কাজ সবই করে পারে, যে কম্পিউটার? কমান্ড দেওয়া হয়। আচ্ছা, সব পারেন বলতে আমি জিজ্ঞেস করতে যোগ বিয়োগ।
কম্পিউটারকে চুরি করতে পারে? গাণিতিক আর যুক্তিমূলক স্যার। গাণিতিক কাজ, যুক্তিমূলক কাজ। কম্পিউটার কয় ধরনের কাজ করতে পারে? দুই ধরনের। দুই ধরনের কাজ ধরনের। করতে পারে, গাণিতিক কাজ এবং হচ্ছে কি কাজ? যুক্তিমূলক কাজ। যুক্তিমূলক কাজ। আচ্ছা, এই যে অপারেশন, গাণিতিক কাজ বলেন, যুক্তিমূলক কাজ বলেন, এই কাজগুলো সম্পন্ন করার জন্য সে তিনটি অপারেশন ইউজ করে। কয়টি অপারেশন ইউজ করে? তিনটি। তিনটি অপারেশন সে কি করে ব্যবহার করে। তাহলে অপারেশন তিনটি হচ্ছে এন্ড, অর, নর, নট, যোগ, বিয়োগ, হচ্ছে গুণ। পরিপূরক। আচ্ছা, এন্ড হচ্ছে গুণ, গুণ। আর অর হচ্ছে যোগ, যোগ। আর হচ্ছে কি? পূরক। এই পূরক আর পরিপূরক কিন্তু একসাথে লাগাবেন না কেউ, বুঝছেন কিনা? গত ক্লাসে পরিপূরক করছি না, গত ক্লাসের আগের ক্লাসে? জি স্যার। হ্যাঁ তাহলে এই পূরক এবং পরিপূরক একসাথে করব না আমরা, ঠিক আছে কিনা? পূরক এবং পরিপূরক একসাথে করব না। তাহলে একটু খেয়াল করেন, কম্পিউটার ইন্টারনাল অপারেশনের কাজগুলো সম্পন্ন হয় দুই ধরনের ইন্টারনাল অপারেশনের জন্য সে দুটি গাণিতিক কাজ এবং হচ্ছে যুক্তিমূলক কাজ যেগুলো সম্পন্ন করে, সেই অপারেশন গুলোর জন্য সে তিনটি অপারেশন ব্যবহার করে। একটা হচ্ছে এন্ড অপারেশন এবং হচ্ছে অর অপারেশন, আর একটা হচ্ছে কি অপারেশন? নট অপারেশন। নট অপারেশন। বলেন এন্ড অপারেশন কি আমাদের মতো গুণ করবে? আমাদের মতো হতে পারে, নাও হতে পারে। যোগের কাজগুলো আমাদের মতো যোগ হতে পারে, নাও হতে পারে। পূরকের কাজটা কিভাবে হবে সেটা আমরা এখনো জানি না। তাহলে দেখেন, এই যুক্তিমূলক ও গাণিতিক সমস্যা সমাধান করার জন্য কম্পিউটার যে সকল অপারেশন ইউজ করে, প্রত্যেকটা অপারেশনের জন্য নির্দিষ্ট কতগুলো রুলস আছে। প্রত্যেকটা অপারেশনের জন্য নির্দিষ্ট কিছু কি আছে? রুলস আছে। এই রুলস গুলাকে আমরা বলবো বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই রুল গুলাকে কি বলবো? বুলিয়ান বুলিয়ান স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ। এবার দেখেন রুলস গুলাতে আসি। প্রথমে আসি আমি অর এর রুলসে, তারপর আমি দিব এন্ড এর রুলস, এরপর হচ্ছে নট এর রুলস গুলাতে যাব। অর অপারেশনের ক্ষেত্রে খেয়াল করেন, যোগের সূত্র কিসের সূত্র? যোগ। যোগের। আমি এই যোগকে আমরা বলবো লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল কি বলবো? অর অপারেশন। আর এটাকে বলবো লজিক্যাল এন্ড অপারেশন। আর এটাকে বলবো লজিক্যাল নট অপারেশন। ঠিক আছে কিনা? লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং হচ্ছে কি লজিক্যাল নট অপারেশন। অর এর ক্ষেত্রে দেখেন একটা সূত্রের কথা বলি, 0 ইন্টু 0, 0 যোগ 0 বলেন কত হবে? 0 এর সাথে 0 যোগ করলে 0 0, Zero. 2 নাম্বার। 0 প্লাস 1 সমান কত? 1 1। 3 নাম্বার সূত্র, 1 1 plus প্লাস 1 0 ইকুয়াল হচ্ছে কত? 1 4 নাম্বার সূত্র, 1 1 প্লাস 1 plus ইকুয়াল 1 হচ্ছে 1। 1 0 না স্যার। না, হুম, বুলিয়ান যোগ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, এটা মনে রাখবেন। চলে না। লজিক্যাল অর জেনারেল বা সাধারণ বীজগণিতের নিয়ম মেনে নিয়ম চলে মেনে না। চলে না। লজিক্যাল অর কি করে না? সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না। চলে সেজন্য 1 প্লাস 1 সমান 1, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান 1, এবং আমি চকবাজার থেকে 1 যোগ করতে 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 যদি মুরাদপুর পর্যন্ত যাই তাও কত হবে? 1 হবে। 1 অর্থাৎ 1 1 লাখ যোগ করব তাও কত হবে? 1ই হবে। 1 আচ্ছা, এবার হচ্ছে লজিক্যাল এন্ড অপারেশন। দেখেন এন্ড অপারেশন সূত্রগুলো 0 ইনটু 0 সমান সমান 0, 0 ইনটু 1 সমান সমান 0, 1 ইনটু 1, 1 ইনটু 0 সমান সমান হচ্ছে 0, আর হচ্ছে 1 ইনটু 1 সমান হচ্ছে 1। এটা হচ্ছে লজিক্যাল এন্ড অপারেশন সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। লজিক্যাল এন্ড অপারেশন সাধারণ বীজগণিতের কি করে? নিয়ম মেনে চলে। মেনে চলে। ক্লিয়ার কিনা? জি স্যার। লজিক্যাল নট অপারেশন। লজিক্যাল নট অপারেশন কাকে বলা হয়? পূরক। আমি একটা চলক এবং এই চলকের মান মনে করি 1। 1 মানে সত্য না মিথ্যা? সত্য। সত্য। মানে হচ্ছে যে সত্য। 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 1 কে যদি পূরক করি তখন এটাকে বলা হয় এ বার বা এ প্রাইম। বুঝছেন কিনা? কি বলতে পারবে? এ বার অথবা কি এ
প্রাইম বলতে পারবে কেন? কে প্রাইম আমরা বার বলবো সবসময়, আমি বারই বলবো। দেখেন এটাকে যদি পূরক করা হয় 1টা কি হয়ে যাবে? 0। 0 এবার দেখেন তাহলে এইবার সমান কত? 0। এটাকে যদি আবারও পূরক করি 2টা বার তাহলে কত হবে? 1 আবার বার করলাম 1টা 2টা 3টা 4টা বার, 3টা বার, তাহলে কত হবে? 0 0 এবার যদি আমি আবার পূরক করি 1 2 তাহলে 3 4 তাহলে কত? 1 1। তাহলে পূরক কি করে? জাস্ট যে ইনপুটটা দিব 0 দিলে 1 করবে, 1 কে কি করবে? 0 করবে 0 করবে। আচ্ছা, বাংলা মুভি দেখছেন না আপনারা? সব সময় বলি এই ঘটনাটা সবাইকে। দেখেন বাংলা মুভিতে স্যার বলেন পুরোটা একটু বুঝাইন তো স্যার, এটা 0 কে 1 করব। পূরক মানে হচ্ছে ইনপুটে যা দিব আউটপুটে তার উল্টা ভ্যালু আসবে জি পূরক করলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা দেখেন, এটা করে আরো বুঝবেন। বাংলা মুভিতে আমরা দেখছি এই যে ফিল্মে নায়ক যখন মারামারি করে প্রথমের দিকে, তার মাথায় যদি কেউ একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, তখন সে ভালো ছিল, আগে 1 ছিল। এবং তাকে যখন কেউ মাথায় কি করে আঘাত করে, হ্যাঁ মাথায় যদি তাকে কেউ কি করে আঘাত করে, তখন কিন্তু সে বিকৃত হয়ে ইতি চলে যায়। পাগল হয়ে যায়। 0 হয়ে যায়। তাহলে পাগল প্রথমে হয়ে যায় মার না? খেয়ে তারপর উঠে মারামারি করে। হ্যাঁ, এবার দেখেন সে কিন্তু পুরো ফিল্ম আমরা দেখি সে পাগল, এবং ফিল্মের শেষের দিকে গিয়ে তার মাথায় যখন বাড়ি আরেকটা দিই, তখন সে আবার কি হয়ে যায়? হারানোর স্মৃতি আবার ফিরে পায়। হয় কিনা দেখেন তো? জি স্যার। আচ্ছা, এবার যদি ফিল্ম যদি শেষ না হয়তো আমাদের সবাই ভয় থাকতো নায়কের মাথায় যদি বাড়ি আরেকটা কোনো রকমে পড়ে তো আবার পাগল হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন আমি আরেকটা যদি বাংলা ফিল্ম যদি শেষ না হতো, মনে করি ফিল্ম শেষ হয় নাই, তাহলে তার মাথায় বাড়ি আরেকটা দিলে সে কি হবে? আবার 0 হয়ে যাবে আবার 0 হয়ে যাবে। এরপরে আবার একটা দিলাম বাড়ি, তাহলে কি হবে? আবার 1 তাহলে দেখেন প্রথমে 1 ছিল, প্রথমে কত ছিল? 1 একটা বাড়ি দিলাম, সে হয়ে গেল কত? 0 আরেকটা বাড়ি দিলাম, 1 আরেকটা বাড়ি দিলাম, 0 আরেকটা বাড়ি দিলাম, 1 এবং ফিল্মের শেষে আমরা একটা চিত্র বাইর করছি। বলেন স্যার এখানে কি ফার্স্টে 1 আছে, ফার্স্টে 0 থাকতে পারবে না? ধরেন আপনি 0 ধরলে 0 যদি আপনি যে কি করেন ফার্স্টে 0 ধরেন তাহলে 1 হবে, 1 কে আবার 0 করেন, আপনার যা ইচ্ছে তাই ধরেন, কোনো সমস্যা নাই। একটু খেয়াল করেন তাহলে এখানে আমরা যে সূত্রটা পাইছি দেখেন, নায়কের মাথায় যদি 2টা বাড়ি দিই তাহলে কত হচ্ছে? 1 আবার যদি 4টা বাড়ি দিই 1 তার মানে আগের অবস্থা কি ছিল? 1। তাহলে দেখেন 2 বাড়ির পরে 1, আবার 4 বাড়ির পরে 1, তাহলে আমরা বলতে পারি 6 বাড়িতেও 1, 8 বাড়িতেও 1, আর যদি 10টা বাড়ি দিই তার মাথায় তাও কত হবে? 1 সেজন্য বলতে আমরা যেটা স্যার বিজোড় হলে 0 হয়ে যাবে না? হ্যাঁ অবশ্যই 0 হবে। তাহলে দেখেন একটা চলককে আমি যদি পূরক করি জোড় সংখ্যক বা তার মান ঠিক থাকবে কিনা? হ্যাঁ আমি যদি এই যে 3টা করি তাহলে কয়টা হবে? 0 হয়ে যাবে বার একটা থাকবে, তাই না? 2টা বাদ চলে যাবে, ঠিক আছে কিনা? এটা দেখেন ঠিক আছে কিনা? এটা 4টা করলে বাদ থাকবে না চলে যাবে? জি থাকবে। আচ্ছা, তাহলে দেখেন যদি কোন একটা চলককে জোড় সংখ্যক বার পূরক করা হয় তার মানের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। ক্লিয়ার কিনা? তাহলে জোড় সংখ্যক বার পূরক করা হলে মানের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। দেখেন এই সূত্রগুলো আমরা এখানে, এবার দেখেন এখানে আমরা একটা কথা বলছি, দেখেন এই যে আমাদের যে স্লাইডে খেয়াল করেন, লজিক্যাল এন্ড সাদা প্রচলিত বীজগণিত নিয়ম মেনে চলে, আর লজিক্যাল অর কি করে? প্রচলিত বীজগণিতের নিয়ম মেনে চলে না। তাহলে আপনাকে যদি বলা হয় পরীক্ষায় এন্ড এবং হচ্ছে অর এর মধ্যে পার্থক্য কি, আপনি বললেন এন্ড এবং অর আমরা কি করি? ওই যে আমাদের কি সেন্টেন্স গঠন করি? কম্পাউন্ড সেন্টেন্স। এন্ড অর ইউজ করেন না আপনারা? এন্ড অর ইউজ করে দুটি ক্লজকে যোগ করে দেন না? কম্পাউন্ড। কেউ যদি ডিজিটাল ডিভাইস না পড়ে বলেন এন্ড অর, এটা তো শুধু ব্যবহার খুব সুন্দর করে লিখে দিয়ে আসছি, যেমন উদাহরণ দিচ্ছেন, ঠিক আছে কিনা? এই ধরনের না। তাহলে এন্ড এবং অর এর মধ্যে পার্থক্য কি? তাহলে লজিক্যাল এন্ড এবং অর এর মধ্যে পার্থক্য হচ্ছে যৌক্তিক গুণফল নির্ণয়ের জন্য এন্ড গেট ব্যবহার করা হয় অথবা এন্ড অপারেশন ব্যবহার করা হয়, আর যৌক্তিক যোগফল নির্ণয়ের জন্য অর অপারেশন ব্যবহার করা হয়। এন্ড অপারেশন সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে এবং অর অপারেশন সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না। ক্লিয়ার?
যার জি, কারণে স্যার। যার কারণে বীজগণিতের নিয়মে সেজন্য 1 + 1 + 1 হয়, 1 + 1 + 1 সমান 1 হয়, 1 + 1 + 1 প্লাস মুরাদপুর পর্যন্ত 1, তাও কত হবে? 1 1 হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে কি লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল কি অর Or অপারেশন সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, যার কারণে আমরা কি বলতে পারি 1 + 1 = 1 অথবা 1 + 1 + 1 = কি হয় 1 হয়। এটা পরীক্ষায় 1 আসছে প্রশ্নটা 1 + 1 = 1 কেন? 1 + 1 = 1 কেন? অথবা 1 + 1 + 1 = 1 কেন? তাহলে এটা ব্যাখ্যা কি? আমরা জানি প্লাস এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন। আমরা জানি লজিক্যাল অর অপারেশন সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না, সেক্ষেত্রে 1 + 1 + 1 = কি হবে? 1 হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই এতটুকু পর্যন্ত বললাম বুলিয়ান অ্যালজেব্রা থেকে 0 কি 1 কি বুলিয়ান স্বতঃসিদ্ধ কি চলক কাকে বলে ধ্রুবক কাকে বলে এই জিনিসগুলো জেনে নিলাম। এখানে আপনাদের এগুলো না লিখলেও সমস্যা নাই, আমি আজকের যে পেজটা আছে পিডিএফটা এটা ইমেজ করে রাখছি, ইমেজটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে আপনারা ওখান থেকে এটা কালেক্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমরা এই অংশগুলো করার পর এবার আমরা বুলিয়ান নট অপারেশনে পড়ে ফেললাম। এবার আসি বুলিয়ান দ্বৈত নীতি কাকে বলা হয়। বুলিয়ান দ্বৈত নীতি, বুলিয়ান কি নীতি বলতেছি? দ্বৈত নীতি। দ্বৈত নীতিতে চলে আসি। তাহলে বুলিয়ান দ্বৈত নীতি, আমরা তো দ্বৈত নীতিতে চলে আসবো। তো দ্বৈত নীতির ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানবো একটু খেয়াল করেন। 1 নাম্বার হচ্ছে 0 গুলো 1 হবে, 1 গুলো 0 0 হবে। 2 নাম্বার নীতি n গুলো অর হবে এবং অর গুলো n হবে, ঠিক আছে কিনা? এবার দেখেন যদি 1 × 1 = 1 হয় তবে দ্বৈত নীতি অ্যাপ্লাই করলে কি হবে বলেন তো? তাহলে স্যার এগুলো একটু মিউট করেন। হ্যাঁ, মিউট করে দিচ্ছি, সবাইকে একসাথে দিলাম। আপনারা যারা মাইক্রোফোন ইউজ করতেছেন একটু অ্যালার্ট, কেউ পাশে থাকলে আমাদের ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে? আর যদি কেউ চান যে না স্যার আমি একটা গান শোনাবো, তাহলে আমরা কিছুক্ষণ ব্রেক দিয়ে আপনি গান শুনবো। আপনারা কে বলে যে স্যার আমি একটা খুব সুন্দর এই যে নাচ প্র্যাকটিস করছি, কালকে বেতারে নাচে আসছি, এরকম আপনি ওইটা চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন ইউটিউবে ভিডিও দিয়ে, আমরা তখন দেখবো। কিন্তু ক্লাস টাইমে কোনো ধরনের কথাবার্তা গান শুনতে আগ্রহী নই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন 1 + 1 = 1 তবে কি হবে? দ্বৈত নীতি অ্যাপ্লাই করেন। দ্বৈত নীতি অ্যাপ্লাই করলে দেখেন এখানে কি হবে, 1 কে 0 করতে হবে, 0 কে কি করতে হবে? 1 1 করতে হবে। 0 0 × 0 এটা না? 0 হ্যাঁ এবার দেখেন n কে অর করতে হবে, অর কে n করতে হবে। এখানে গুণ আছে, গুণ মানে n নাকি অর? গুণ মানে n আমি এটাকে অর করে দিলাম। প্লাস তার মানে কি এই যে এই যদি সূত্রটা সত্যি হয় এই সূত্রটা কি হবে? সত্যি সত্যি হবে। হবে। সত্যি। কোন নীতি অনুযায়ী? দ্বৈত নীতি। দ্বৈত নীতি। আমরা বলছি 0 কে 1 করতে হবে, 1 গুলাকে 0 করতে হবে, n গুলা অর হবে, অর গুলা এন্ড হবে। আমি আপনাকে এটা দিছি, বলি যে এটা যদি সত্য হয় দ্বৈত নীতি অনুসারে কোন ইকুয়েশনটা এখান থেকে বের করা যায়, তাহলে আমরা বলছি 0 গুলো 1 হবে, 1 গুলো 0 হবে। তাহলে দেখেন 0 0 ইকুয়াল হচ্ছে 0, কারণ 0 গুলো 1 গুলো সব কি করে দিছি 0 করে দিছি। এবার দেখেন গুণ চিহ্ন যা থাকবে সেগুলাকে যোগ চিহ্ন করে দিলাম, তাহলে গুণ যোগ, তাহলে এটা একটা সূত্র পেয়ে গেলাম। এতটুকু ক্লিয়ার কিনা? n গুলো অর হবে, অর গুলো কি হবে? এন্ড হবে। n হবে। এটা হচ্ছে একটা দ্বৈত নীতি অনুসারে আমাদের একটা কি, আমরা দ্বৈত নীতি অনুসারে এই বিষয়টা জানলাম। এবার দেখেন n গুলো অর হবে, অর গুলো এন্ড হবে, এই কথাটা সবাই বুঝছি না? জি। আচ্ছা, যদি বুঝেন তাহলে এবার আমরা যে কাজটা করব দ্বৈত নীতি অনুসারে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে n গুলো অর, অর গুলো এন্ড, এটা ঠিক আছে। এবার আমরা যেটাতে যাব দেখেন সেটা হচ্ছে আমরা দ্বৈত নীতি আরেকটা কাজ করতে পারি। দেখেন আমি একটা লিখলাম ইকুয়েশন ab প্লাস ab বার, ab প্লাস কি লিখলাম ab বার ইকুয়াল 1 ইকুয়াল a লিখলাম, ইকুয়াল কি লিখলাম এ a লিখলাম। বলতেছে দ্বৈত নীতি অনুসারে এখান থেকে যদি আমরা আরেকটা কিছু বের করতে চাই বলেন তো এটাকে,
আপনারা কেউ যদি বলেন স্যার এটা কিভাবে আসছে, এটা আমি সরল করে বের করে দেখাবো, ঠিক আছে কিনা, কিভাবে হয় আপাতত এখানে কি করেন, তাহলে এন্ড গুলো অর করেন, অর গুলো এন্ড করেন। 0 1 আছে না, না? যদি 0 1 না থাকে, তাহলে 0 1 যদি না থাকে, তাহলে আমার 0 1 না থাকলে কোনো টেনশন নাই, আমি 0 1 বাদ, এটা বাদ। এবার এই রুলস অনুযায়ী খাটে কিনা দেখেন, এখানে গুণ, এখানে গুণ, এখানে যোগ কিনা। হ্যাঁ, হ্যাঁ তাহলে বলেন তো আমি এখানে কি লিখতে পারি? a a plus b প্লাস b a ব্র্যাকেট plus দিলাম, b এই যোগ into চিহ্নটা গুণ চিহ্ন, a into প্লাস b a বার plus b ইকুয়াল bar কি? a এটা একটা সূত্র, এটা একটা সূত্র হিসেবে আমরা এই দুইটাই সত্য, বুঝছেন কিনা? আপনি প্রমাণও করে দিতে পারেন, এখানে এটা যদি সত্য সারণী দিয়ে প্রমাণ করেন এ পাবেন, এটা সত্য সারণী দিয়ে প্রমাণ করলেও বি স্যার পাবেন, এটা প্রমাণগুলো বি এর পরে উপর আসবে। দাগটা কেন? বি এর উপর আর এ বি বি। বাদ। আচ্ছা আমি বলি, গরু স্যার ছাগল, এক্স ওয়াই ধরতে পারবো? গরু ছাগল বার প্লাস গরু প্লাস, আমি লিখলাম গরু ছাগল ইকুয়াল হচ্ছে গোড়া। বলেন এটা কিন্তু গরু বুঝতে- plus ছাগল into গরু plus ছাগল ছাগল, ছাগলের উপর বার বার, বার আছে চারের গুণ চিহ্নটা যোগ চিহ্নটা গুণ চিহ্ন, এরপর আবার কি লিখবো? গরু, গরু plus ছাগল গরু প্লাস ছাগল ইকুয়াল কত? ঘোড়া। ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা এটা চলে গেল, দ্বৈত নীতি চলে গেল। এবার আমরা দ্বৈত নীতির পরে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ক্লাস 6 উঠার পর সবাই কতগুলো সূত্র মুখস্থ করছেন, এবং ছোটবেলায় আত্মীয় স্বজন বাসায় আসতে জিজ্ঞেস করতো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলতো, তুমি তো 6 এ পড়ো, যদি পারো তাহলে তুমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর যদি না পারো তাহলে তুমি কিছুই পারো না, এ ধরনের ছিল, তাই না? এই যে সূত্রগুলোর কথা বলতেছি আমরা এখন, এই সূত্রগুলো দেখবো আস্তে আস্তে। তাহলে একটু খেয়াল করেন, বুলিয়ান উপপাদ্য বলা হয়, এগুলোকে বলা হয় কি? বুলিয়ান বুলিয়ান উপপাদ্য। উপপাদ্য। তাহলে দেখেন বুলিয়ান উপপাদ্য যেগুলো আছে, সে এখন আমরা বুলিয়ান উপপাদ্যগুলো শিখবো। এই বুলিয়ান উপপাদ্যগুলো থেকে আমাদের কি হয়, প্রশ্ন আসে, যার কারণে আমরা বুলিয়ান উপপাদ্যগুলো জানলে আমরা আজকে সলভ করতে পারবো প্রবলেম গুলাকে। দেখেন বুলিয়ান উপপাদ্যগুলো দেখানো হচ্ছে কেন আপনাকে, দেখা যায়? জি স্যার। আচ্ছা আমি এখানে একটা বুলিয়ান উপপাদ্য দেখাচ্ছি আপনাকে, দেখেন। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে সবার। এখন কথা হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ, আর এগুলো সবগুলো সূত্র? হ্যাঁ সবগুলো সূত্র, এগুলো না পারলে এরপর আমি যে আজকে ম্যাথ করবো, আজকে আমাদের ক্লাসটা 7টা পর্যন্ত চলবে। জি স্যার। হ্যাঁ তো আমাদের ক্লাস হচ্ছে প্রত্যেক শুক্রবার, আমি যেহেতু এখানে আসি তো যার কারণে ক্লাসগুলো শুক্রবার এখান থেকেই হবে। তো এখানে তোমরা যেখানে আমাদের যে ফার্স্ট ইয়ার বলে সেকেন্ড ইয়ার বলে সবাই ফার্স্ট ইয়ারের অলরেডি কোর্স শেষ, তো যার কারণে তাদের যাদের প্রবলেম আছে তাদেরকে এখানে এই যে অ্যাড করা হয়েছে আর কি, তাদের প্রবলেম থাকলে তারা এখানে চাইলে এই যে ক্লাসগুলো আবার কি করতে পারবে, রিভিউ করতে পারবে। এবার একটু খেয়াল করেন, সূত্রগুলো মুখস্থ করবো না আমরা, একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব। প্রথম সূত্র কি, সূত্রগুলো a লিখবেন, plus 1 লিখার equal দরকার নাই, আজকে সূত্রগুলো আমরা দেখে দেখে করব। এই যে এবং পরবর্তী দিন আপনারা সূত্রগুলো মুখস্থ। প্রথম দেখেন মৌলিক উপপাদ্য, 1 নম্বর মৌলিক উপপাদ্য যেটা 1 এর 1 মৌলিক উপপাদ্য যেখানে আছে, সে দেখেন a প্লাস 1 সমান হচ্ছে 1। এরপর 2 নাম্বার হচ্ছে a ইনটু 1 সমান সমান হচ্ছে a। 2 নাম্বার মৌলিক যে উপপাদ্য সেটা হচ্ছে a প্লাস 0 সমান সমান a, আর a ইনটু 0 সমান সমান হচ্ছে 0। 3 নাম্বার মৌলিক উপপাদ্য a প্লাস a বার ইকুয়াল হচ্ছে 1। 2 নাম্বার 3 এর 2 হচ্ছে a ইনটু a বার সমান সমান 0। 4 a ইনটু a বার সমান সমান 0। a প্লাস a বার সমান সমান হচ্ছে a প্লাস a সমান হচ্ছে a, আর এখানে হচ্ছে a ইনটু a সমান হচ্ছে a। এটা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য, ঠিক আছে? দেখেন মৌলিক উপপাদ্যগুলো আমাদের মুখস্থ করার দরকার আছে কিনা সেটা দেখবো আগে। এই সূত্রগুলো মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক, পরীক্ষায় ভুলে গেছেন, পরীক্ষা যদি কি করেন ভুলে যান, পরীক্ষা যদি ভুলে যান কি করবেন, আপনি মনে করেন একটা প্রবলেমে গিয়ে আটকে গেছেন, ধরেন এ বি প্লাস এ বি বার, এটা সমাধান করতেছেন, এটা সমাধান করতে আটকে গেছেন,
এই দুইটা থেকে a কমন নেন, তাহলে b প্লাস কি পাচ্ছি বলেন তো? বি বার এবার দেখেন b প্লাস b বারের মান কত আপনি ভুলে গেছেন। তাহলে দেখেন a প্লাস a বার সমান কত? 1 তাহলে b প্লাস b বার সমান কত? 1 কিন্তু আপনি এটা মনে নাই, আপনার কি নাই, পরীক্ষায় মনে নাই। তাহলে কিভাবে বের করবেন? আপনি এখানে যে চলকটা আছে সেই চলকের মান, তাহলে দেখেন b প্লাস b বারই তো আমার মান বের করতে হবে, তাই না? জি স্যার হ্যাঁ b প্লাস b যেটার মান বের করতে হবে সেটা সমান, আমি এখানে ধরে নিব, ধরি b সমান 0। b সমান কত ধরবো? 0 0। তাহলে b এর মান 0 বসান। 0 প্লাস 0 বার কিনা? 1 জি স্যার হ্যাঁ তাহলে 0 প্লাস 1 কিনা? 1 জি তাহলে স্যার 0 প্লাস 1 সমান কত? 1 1 0 প্লাস 1 সমান 1 না? তাহলে বলেন তো, সুতরাং লিখতে পারি b প্লাস b বারের মান কত? 1 এবার 1 কেউ এখান থেকে প্রশ্ন করবে, স্যার আপনি 0 ধরছেন কেন, 1 ধরলে কি হইতো? সেজন্য তাদের জন্য আবার কত ধরে করব? 1 ধরে করব। 1 তাহলে দেখেন, তাহলে 1 ধরে করেন, তাহলে b এর মান কত? 1 প্লাস b এর মান হচ্ছে 1 প্লাস b বারের মান কত? 0 এর উপরে বার, তার মানে হচ্ছে 1 প্লাস কত? 1 এটা কি না? তাহলে 1 প্লাস 1 1 সমান 100টা 1 যোগ করলে কত? 1 সুতরাং b প্লাস b বারের মান কত? 1 তাহলে a ইনটু 1 সমান সমান 1 a লিখা যায় কিনা? স্যার 1 বার হবে না এই যে বি আচ্ছা, এর এটা উপর 1, 1 বার তাহলে এটা কি হবে? 0 তাহলে তাও তো মান কত হয়? 1 ক্লিয়ার? জি স্যার তাহলে এখান থেকে যদি কোনো আমরা সূত্র ভুলে যাই কি করব? আমরা ওই ইয়াটাকে 0 বা 1 ধরে বের করব এবার বলেন এইটা ঠিক আছে কিনা বলেন তো? এর মান 0 বসান, এর মান 0 বসান, তাহলে 0 প্লাস 1 সমান কত? 1 এর মান 1 বসান, 1 প্লাস 1 সমান কত? 1 1। তার মানে আপনি এই সূত্রটা তো পারবেন, তাই না? জি স্যার এবার বলেন, আপনার কাছে 10 টাকা আছে, 1 দিয়ে গুণ করলাম। হ্যাঁ 10 টাকাই আছে, একটা গরু ছিল, গরুকে 1 দিয়ে গুণ করলাম। একটা গরুই আছে, তাহলে a ইনটু 1 সমান 1, গরু ইনটু 1 সমান 1, ছাগল ইনটু 1 সমান 1, ঠিক আছে কিনা? জি জি স্যার এবার দেখেন আপনার কাছে 10 টাকা ছিল, তার সাথে আমি বললাম যে আমি তোমাকে 0 টাকা দিলাম, কত টাকা হয়েছে? 10 টাকা 10 টাকা। তাহলে চিহ্ন যদি কোনো কিছুর সাথে যোগ করে কোনো চেঞ্জ হবে? না এটাও না, মুক্ত করার স্যার। দরকার আছে। না আমরা জানি জীবনে ছোটবেলা থেকে শিখে আসছি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার মানও 0 হয়ে যায়। ঠিক আছে এবার এটাতে এটা প্রমাণ করছি কিনা কিছুক্ষণ আগে? হ্যাঁ জি করছি। স্যার জি স্যার এটা মনে রাখা। জি। এবার এটা প্রমাণ করেন, এর মান কত বসান? 1 Zero. আচ্ছা, আপনি 0 ধরেন এটা সমান এটা প্রমাণ করতে হবে, তাহলে দেখেন ধরি a সমান কত? 1। 0 তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত? a ইনটু a বার, তাহলে সমান সমান 1 ইনটু 1 1 বার, into 0 তাহলে হচ্ছে বার 1 ইনটু 1 0, বার তাহলে কত? 0 0 সুতরাং a ইনটু a বার সমান কত? 0 আপনি এবার যদি 0 দিয়ে ধরেন পাবেন কিনা? জি তাহলে স্যার এটাও মুখস্থ করার দরকার নাই। এবার আমরা একটা সূত্র শিখছি, 1 প্লাস আমরা পূরক করছি 0 বার সমান 1, 1 বার সমান কত? 0। এটাকে আবার বার করেন, a সমান মনে করেন কত? 0, তাহলে a বার তার মানে হচ্ছে 0 এর উপর বার সমান কত হবে? 1 1। এবার এটার উপর আবার বার করেন, তাহলে কত হবে? 0 এটার উপর আবার বার করেন, তাহলে কত হবে? 1 আজীবন বার করতে থাকেন, দেওয়ালে লিখতে থাকেন আজকে থেকে শুরু করে, ঠিক আছে? দেখবেন 0 1 হচ্ছে 1 0 হচ্ছে, 0 1 হচ্ছে 1 0 হচ্ছে, এর বেশি কিছু হবে না না। না এবার একটু চলে আসি এই সূত্রটা দেখেন, সমজাতীয় চলক a প্লাস a সমান সমান a। A আমার যদি এরকম আসে abc প্লাস abc তাও কি ABC abc। আমার যদি এরকম হয় গরু প্লাস গরু একটা চলক সমান সমান কি? গরু গরু। এটা কার ক্ষেত্রে? বুলিয়ান যোগের ক্ষেত্রে, ঠিক আছে কিনা? যোগের ক্ষেত্রে তাহলে এই সূত্রটাও আমরা পারি কিনা? পারি জি। a ইনটু a সমান এ a a ইনটু a ইনটু a ইনটু a ইনটু a, A তাহলে এটাও পারি কিনা? পারি জি, স্যার। মৌলিক উপপাদ্য সবাই পারি, মৌলিক উপপাদ্য সবাই পারি না এখন?
জি স্যার সবাই পারি জি স্যার মৌলিক উপপাদ্য যদি সবাই পারি, এবার আমরা চলে আসবো মৌলিক উপপাদ্য বাদ দিয়ে আমরা এবার আসবো পরবর্তী উপপাদ্য, বিনিময় উপপাদ্য। কি উপপাদ্য? বিনিময় বিনিময় উপপাদ্য পরীক্ষায় প্রশ্ন আসছে a প্লাস b বার সমান হচ্ছে b বার প্লাস a। এটি কোন ধরনের উপপাদ্য? a ইন্টু b বার বিনিময় উপপাদ্য ইকুয়াল হচ্ছে b বার ইন্টু a। এটা হচ্ছে এগুলো স্যার এক। হায়ার মেথড। আমরা ডিমর্গান ল এগুলো পড়বো, ICT হায়ার ম্যাথের সবকিছুই পড়বো এখানে, ফিজিক্সের সবকিছু পড়বো এখানে, আইসিটি মানে সব, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বলেন সব এখানে আছে। আচ্ছা, এবার বায়োলজি বায়োলজিও আছে, আছে না? বায়োলজি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করবো, হ্যাঁ স্যার আছে। এই যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করবো না আমরা, কৃষি ক্ষেত্রে জি একদম স্যার কোপাই কোপাই বড় বড় জি টমেটো স্যার। বানাবো, ছোট ছোট টমেটো বানাবো, হ্যাঁ ন্যানো টেকনোলজি অ্যাপ্লাই করবো। আচ্ছা, এবার একটু খেয়াল স্যার। করেন এই সূত্রটাকে, এটা হলো বিনিময় উপপাদ্য। কি উপপাদ্য? বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য একটা স্টুডেন্ট এখানে বসছিল যাত্রী ছাউনিতে, আরেকটা এখানে মেয়ে বসছিল, এটা ছেলে, স্পাইক করে দিয়ে চুলগুলো। এবার দেখেন, আপনি যাওয়ার সময় এরকম দেখছেন তাই না, কলেজে যাওয়ার সময়। এবার দেখেন কলেজ থেকে আসার সময় যা দেখছেন, কলেজ থেকে আসার সময় এটা দেখছেন যে তাহলে কি করছে তারা? কিছু করছে? স্থান বিনিময় করছে। শুধুমাত্র স্থান বিনিময় করছে। তারা শুধুমাত্র কি করছে? স্থান জায়গাটুকু স্থান বিনিময় করছে। আর কি, আপনি যাওয়ার সময় দেখছেন এটা, কিন্তু আসার সময় দেখতেছেন এটা। তাহলে কিন্তু কি? ওরা এতক্ষণ এক জায়গায় কি করতেছে? তাহলে কি a প্লাস b বার সমান কি লেখা যায়? a বি বার মাইনাস প্লাস বি বার প্লাস এ তার মানে এই দুইটাকে আমি এভাবে ঘুরাই লিখতে পারি না? এটা কি সূত্র আকারে মনে রাখতে হয়? ছোটবেলায় তো কত অঙ্ক করছি আমরা। এই যে 3/2 প্লাস 5 প্লাস 6/9 প্লাস 6, আমরা কি করি? প্রথমে 5 প্লাস 6 এক পাশে আনলাম, ভগ্নাংশগুলোকে আরেক পাশে নিয়ে গেলাম। তো এটাও তো একটু বিনিময়, স্থান বিনিময় করছি, তাই না? জি জি স্যার তাহলে এটা কি বিনিময় জি স্যার। উপপাদ্য? এটা কি মুখস্থ রাখতে হবে আমাদের? না স্যার না। তাহলে আপনাকে যদি পরীক্ষায় দেয় এই ধরনের কোনটি বিনিময় উপপাদ্য, আপনাকে 4টা অপশন দিলে ওখান থেকে বিনিময় বের করে নিতে পারবেন কিনা? জি স্যার পারবো। তাহলে বিনিময় উপপাদ্য ইনশাআল্লাহ। আমরা যেহেতু পারি, তাহলে এবার আমরা যে বিনিময়ের পরের উপপাদ্য যেটা, সেটাতে একটু আসি। এটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। কি উপপাদ্য? অনুষঙ্গ। অনুষঙ্গ উপপাদ্য। তা দেখেন অনুষঙ্গ উপপাদ্য কি? অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ এমনি শর্টকাটলি মনে রাখতে পারেন, সঙ্গে টাকা। কি টাকা? a সঙ্গে প্লাস থাকা। b প্লাস c ইকুয়াল a প্লাস b প্লাস c। এরা দুইজন প্রথমে একটা বন্ধনে ছিল, ঠিক আছে কিনা? পরে এদের বন্ধনটা জি। ভেঙে এটা হয়ে গেল। খেয়াল করেন, এরা দুইজন আগে একটা বন্ধনের মধ্যে ছিল, এখন এই বন্ধনটা ভেঙে এই বন্ধনটা কি হলো? ক্রিয়েট হলো। তার মানে কি? তৈরি হলো। এই যে এ বির মধ্যে যে বন্ডটা ছিল, এই যে বন্ডিং ছিল একটা, এই বন্ডিংটা এখন কার মধ্যে হয়ে গেছে? বিসির মধ্যে। বি আর সির মধ্যে। SN1 SN2 বিক্রিয়ার মেকানিজম দেখবেন কেমিস্ট্রিতে। অস্থায়ী একটা জটিল অবস্থা সৃষ্টি হয়, একজনের সাথে একজনের সম্পর্ক খারাপ হয়ে যায়, আরেকজনের সাথে আরেকজনের টেনে নিয়ে চলে যায়। ঠিক আছে, কেমিস্ট্রি। আচ্ছা, এবার চলে আসি। এবার একটু খেয়াল করেন, এইটাকে আমরা কি উপপাদ্য বলবো? অনুষঙ্গ উপপাদ্য কি উপপাদ্য? অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য উপপাদ্য। আগে কে ছিল? আগে এর সাথে কে ছিল? বি। বি ছিল আর এখন বি এর সাথে আমি সি যদি এটাকে এভাবে লিখি, এই যে এ বি সি ইকুয়াল হচ্ছে এ বি সি, তার মানে আমি যদি ব্র্যাকেটটা এইভাবে দিই, তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? না। না স্যার তাহলে এইগুলা কি উপপাদ্য হিসাবে মুখস্থ করার দরকার আছে? না স্যার না কিন্তু পরীক্ষা আসতে পারে এটি কোন উপপাদ্য। তাহলে আপনার অনুষঙ্গ উপপাদ্য নামে যে একটা জিনিস আছে, যেটা খাইও না মাথায়ও দেয় না, ঠিক আছে কিনা? এটা আমাদের জানতে হবে। ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার আচ্ছা, তাহলে অনুষঙ্গ উপপাদ্য পারে গেছে। এবার হচ্ছে বন্টন উপপাদ্য বা বন্টনে চলে আসি। তাহলে দেখেন বন্টন উপপাদ্য যেটার কথা বলতেছি, a প্লাস বি সি ইকুয়াল, a প্লাস কি লিখলাম? বি
অথবা আমি B। এটাকে এভাবে লিখি a ইন্টু বি প্লাস সি সমান কি বলেন তো? AB plus BC AB plus ab প্লাস AB plus SC এটা কোনো কথা হইলো? এটা তো ছোটবেলায় কতবার করছি, সবাই করছি না? জি স্যার। তারপর হচ্ছে a প্লাস বি a প্লাস সি, ঠিক আছে কিনা? a প্লাস বি a প্লাস সি সমান সমান হচ্ছে a প্লাস বিসি। BC এটা আমি প্রমাণ করব, বুঝছেন কিনা? এটা কি করব? প্রমাণ করব। প্রমাণে আমি এটাকে দেখাবো। তার মানে একটু খেয়াল করেন, এটাকে যদি আমি এটা না লিখে এটাকে যদি উল্টাই লিখে একটু খেয়াল করেন, এর সাথে বি কে লিখেন, AB AB আবার এর সাথে সি AB কে লিখেন, plus প্লাস AC বুঝছেন? A plus C। এই ধরনের স্যার, এটা বুঝছি। হচ্ছে আমাদের কি বন্টন বন্টন উপপাদ্য। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিজ্ঞানী ডি মর্গান ডি মর্গান উপপাদ্যটা কি? ডি মর্গান উপপাদ্য খেয়াল করেন, ধরেন গরু প্লাস ছাগল ইকুয়াল 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র গরু ইন্টু ছাগল। এটা ডি মর্গান লটা কি? উপর একটা বার, ঠিক আছে? এটার উপর একটা কি আছে? বার আছে। দেখেন এটা ডি মর্গান ল সূত্র হচ্ছে প্রথম উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারবো, প্রথমটা লিখে ফেললাম, ছাগলটাও লিখে ফেললাম, এবং গরুর উপরে যে বাদ ছিল সেটা আলাদা করে দিলাম, ছাগলের উপর বাদটা আলাদা করে দিলাম, যোগ চিহ্নটা কি চিহ্ন করে দিলাম? চিহ্ন এবার এখানে দেখেন আগের মতো বলেন তো, গরুর বার গরু বার ছাগল বার ছাগল বার গরু উপর বার একটা বার ছাগল বার, আর গুণ চিহ্নটা এখানে প্লাস। যোগ করে দিলাম। এবার গরু ছাগলের কথা বাদ, পরীক্ষা এগুলো লিখলে মান সম্মান যা আছে সব যাবে, খাতায় তো zero Golden। পাবা। হ্যাঁ, এবার একটু খেয়াল করে, a প্লাস বি বার ইকুয়াল হচ্ছে কত? এর উপর বার বির উপর বার, যোগ চিহ্নটা গুণ চিহ্ন। এটা হচ্ছে ডি মর্গানের ফার্স্ট ল। সেকেন্ড ল হচ্ছে a বি যদি বার হয় তাহলে a বার বি A বার বার গুণ plus চিহ্নটা B কি হবে? বার প্লাস বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার তাহলে এটা হচ্ছে আমাদের কি ডি মর্গান D উপপাদ্য, অর্থাৎ ডি মর্গান থিওরেম বলি এটাকে আমরা। এবার দেখেন ডি মর্গান লটা বুঝছি, তাই না? এবার আমাদের সবচেয়ে বেশি লাগবে কিন্তু ডি মর্গান ল। আমি যদি 3টা চলকের জন্য ডি মর্গান ল লিখি বলেন তো, 3টি চলকের জন্য a প্লাস বি প্লাস সি বার ইকুয়াল হচ্ছে a বার A bar বি into বার। B bar into A C বার bar। ইনটু বি বার ইনটু সি বার আমি যদি a b c বার লিখি তাহলে সেটা হচ্ছে a A বার বার A প্লাস bar বি plus বার B প্লাস bar সি plus বার C bar। plus C bar। এটা না? জি জি স্যার স্যার। আচ্ছা, এটা বুঝছেন। এবার একটু খেয়াল করেন, এই উপপাদ্যটা যদি আরো বেশি সংখ্যক চলকের জন্য হয় পারবেন কিনা? জি স্যার। পারবেন? আচ্ছা, আর 2টা উপপাদ্য আছে, এই 2টা উপপাদ্য মনে রাখতে হবে। এই 2টা উপপাদ্য আপাতত আমি বুঝাবো না এটা কোত্থেকে আসছে, কিন্তু আমি এক্সর এবং এক্সনর গেট পড়ার সময় এই 2টা নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করেন, স্যার একটা প্রশ্ন পরে করেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, 1 নাম্বার খেয়াল করেন, 2 নাম্বার খেয়াল স্যার করেন। প্লাসের মধ্যে গোল চিহ্ন কেন? বুঝি নাই? হ্যাঁ, আসতেছি। এটাকে বলা হয় XOR অপারেশন, X or এক্সক্লুসিভ OR অপারেশন। আরেকটা সূত্র আছে, A XOR B উপর একটা বার থাকবে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি A বার B বার প্লাস AB। দেখেন প্রথমটার উপর বার আছে, দ্বিতীয়টার উপর নাই, দ্বিতীয়টার উপর প্রথমটার উপর নাই, দ্বিতীয়টার উপর আছে, আর এটার ক্ষেত্রে 2টার উপর আছে, পরের 2টার উপরে নাই। এটাকে যদি স্থান বিনিময় করি কি হবে বলেন তো? AB plus A bar A bar তাহলে এটা সমান এটা লেখা যাবে কিনা? যাবে। আবার প্রশ্ন করি না, আবার এটা যদি লিখি a b বার প্লাস হচ্ছে a বার b, তাহলে এটা সমান এটাও লিখে যাবে কিনা? যাবে। তাহলে আমরা সূত্র আপাতত এই সূত্রগুলা আমি এগুলো কোনো এক্সট্রা উপাদ্য না, আমরা এক্সট্রা দিয়ে লিখে রাখলাম, ঠিক আছে কিনা? এগুলো কি এক্সট্রা দিয়ে লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে এটা এই অংশটুকুলা যদি পারি, এবার আমরা একটু খেয়াল করি আমাদের উপপাদ্য যে সবগুলো হয়ে গেল কিনা। দেখেন সব হয়ে গেল কিনা, সহায়ক উপপাদ্যের দরকার নাই।
এতটুকু পারবেন কিনা দেখেন, কোনো কঠিন কিছু আছে কিনা? না। ইনশাআল্লাহ পারবো। সোজা না? হ্যাঁ, পরীক্ষার সময় আর কি একটু বাঁকা হয়েছে। হ্যাঁ, এবার আমরা প্রবলেম সলভ করব, সরল করব। আজকে এই সরলগুলো করব। সরল ও প্রমাণ আছে, আমরা এখান থেকে জাস্ট এই সরলগুলো আজকে শুরু করব, কয়েকটা সরল করব, আর যদি পারি সবগুলো করব। তো আপনারা এবার লেখালেখি শুরু করতে হবে। এই শীট পাবেন, কিন্তু কোন অংশটা তো আমাদের শীটে নাই, সরলগুলো শীটে পাবেন না, ঠিক আছে? আর এটা একটু খেয়াল করেন, এই যে আমরা সরল করব লজিক ফাংশন সরলীকরণ, হেডিং দিবেন লজিক ফাংশন সরলীকরণ। লজিক ফাংশন সরলীকরণ লিখছেন? হ্যাঁ, লজিক ফাংশন সরলীকরণ লিখে ফেললাম। আমার 1 নাম্বার সরল এটা, এটাকে সিম্পলিফিকেশন, লজিক্যাল সিম্পলিফিকেশন বলে। সিম্পলিফিকেশন মানে কি বলেন তো? যত ছোট করা যায়। একটা সার্কিট অনেক বড়, সেটাকে যদি আপনি কি করতে চান একটু ছোট করতে পারেন, তাহলে হয়ে গেল। মানে সরল করা মানে আপনাকে যে অ্যাপ্রক্সিমেটলি একটা রেজাল্ট আনতে পারলো, আপনাকে যে অ্যাকুরেটলি সরলটা শেষ করতে হবে তাও না কিন্তু। এটা দেখেন, এখান থেকে কি করা যায়, এ কমন যদি নিই 1 প্লাস বি হয় কিনা বলেন তো? জি স্যার। এবার দেখেন, আমরা a প্লাস 1 করছি সমান সমান 1 করছি কিনা? মৌলিক উপপাদ্য, মৌলিক উপপাদ্য 1 এর 1, মৌলিক উপপাদ্য 1 এর 1 অনুযায়ী। এবার বলেন, এটাকে যদি আমি স্থান বিনিময় করি 1 প্লাস a হবে কিনা? সমান কত? 1। আর আমি যদি 1 এর জায়গায় b দিই, তাহলে আপনার কোনো সমস্যা আছে? না। আমি যদি 1 এর জায়গায় গরু ছাগল কিছু একটা দিই, তাহলেও কি সমস্যা আছে? নাই না স্যার। স্যার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি a ইনটু কত? 1। এবং আপনি যদি চান এখানে যেহেতু 1 প্লাস বি সমান 1 এটা লিখতে পারেন, তবে এটা দিতে হবে এমন কোনো কথা নাই, এটা না দিলেও চলবে। বুঝছেন কিনা? এটা না দিলেও চলবে। এবার বলেন, মৌলিক উপপাদ্য 1 এর 2 অনুসারে a ইনটু 1 সমান কত? এ। তাহলে আমার আনসার হয়ে গেল। সুতরাং a প্লাস ab ইকুয়াল হচ্ছে a। এটা একটু লিখে নেবেন। লিখছি স্যার। স্যার আরেকবার। আরেকবার? আচ্ছা, খেয়াল করেন, তাহলে একটু খেয়াল করেন, আরেকবার দেখি। তাহলে এবার খেয়াল করেন, আমরা এই দুটো থেকে কি কমন নিব বলেন তো? এ। এ কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে? 1 প্লাস, এখান থেকে যদি এ বাদ দিই তাহলে বি থাকবে। তাহলে কত হয়? a ইনটু কত? a প্লাস 1 প্লাস বি। তো আমরা একটা সূত্র জানি, a প্লাস 1 সমান 1, মৌলিক উপপাদ্য 1 এর 1, রোমান 1। এবং এটা যদি হয়, এটাকে যদি স্থান বিনিময় আমরা এটাকে এইভাবে লিখতে পারবো কিনা বলেন তো? 1 plus a equal 1. হ্যাঁ, তাহলে 1 প্লাস এর জায়গায় যদি বি দিই 1 প্লাস সি সমান সমান 1 প্লাস জেড সমান সমান 1। ক্লিয়ার? তাহলে এটার মান কত? যেমন 1। তাহলে 1। দেখেন, মৌলিক উপপাদ্য 1 এর 2 নাম্বার রাইট হ্যান্ড সাইডে যে ডান পাশে যেটা a ইনটু 1 সমান কত? আবার a না? এ। হ্যাঁ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি a প্লাস ab ইকুয়াল হচ্ছে কত? a। এ। এটা সরলীকরণ ফলাফল। লিখেছিস? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবার আমাদের 2 নাম্বার প্রশ্ন লিখবে সবাই। দুই নাম্বার সরল আজকের, abc প্লাস এবার b প্লাস ab c বার, এটাকে সরল করতে হবে। ঠিক আছে? abc প্লাস এবার b প্লাস ab c বার, এটাকে সরল করতে হবে। দেখেন, সরল করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে কি বিষয়গুলো মাথায় রাখবেন? সরল করার ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখবেন, আপনি যে কমন নিবেন, কমন নেওয়ার পর সেটা নির্দিষ্ট একটা উপপাদ্যের মধ্যে যদি পড়ে, সেখান থেকে কিছু বাদ দেওয়া যায়, তাহলে কমন নেওয়াটা ঠিক আছে। আর যদি কোনো উপপাদ্যে না পড়ে, তাহলে সেটা কমন নিয়ে কিছু হবে না। না। দেখেন, তাহলে ওই কাজটা করি। এই দুটো থেকে কি কমন দিয়ে বলেন তো? এ। এ কে বলছেন? বি। বি। তাহলে কি হবে? ac প্লাস সি প্লাস এবার এবার প্লাস
এবিসি বার এবিসি বার কিন্তু দেখেন কমন নেওয়ার পর এটা কি কোনো আমাদের উপপাদ্যে আছে না স্যার না, তাহলে এটা আমরা নিলে কোনো কাজ হবে না। এবার দেখেন আমি বি যদি কমন নিই এ সি প্লাস এ বার প্লাস হচ্ছে এ সি বার, সবগুলা থেকে বি কমন নিলাম। আমাদের এখানে তিনটা পদযুক্ত কোনো সূত্র আছে? না না তিন পদযুক্ত কোনো সূত্র আছে কিনা? না স্যার। সবগুলো তো দুইটা পদযুক্ত সূত্র, তাহলে আমি দুইটা দুইটা থেকে কমন নিব, তিনটা থেকে কি নিব না, কমন নিব না। আর কমন নিলেও তো হয় না, হয় না স্যার এটা বাদ। সবচেয়ে কম সংখ্যক পদ থেকে কমন নিব, তাহলে আমি দুইটা পদ থেকে কমন নিব, প্রথম দুইটা পদ থেকে কমন নিলেও কোনো সূত্রে পড়ে কিনা? আমি এখান থেকে যদি বি কমন নিই তাহলে না। এসি প্লাস হচ্ছে এ বার, তাহলে কি এটা কি কোনো সূত্র আছে? না না নাই, তাহলে এটা হচ্ছে না। এবার আমরা আস্তে আস্তে এখানে কি করা যায়, আমি এ বি সি প্লাস হচ্ছে এ বি সি বার প্লাস হচ্ছে এ বার বি কি করলাম বলেন তো? স্থান বিনিময়। স্থান বিনিময়ের বিনিময় উপপাদ্য অ্যাপ্লাই করছি, বিনিময় বিনিময় উপপাদ্য অ্যাপ্লাই করছি, তাই না? জি 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 স্যার এবার বলেন এই দুটো থেকে কি কমন যায়? এবি এবি এ বি কমন নিলাম, তাহলে সি প্লাস সি প্লাস সি বার প্লাস এ বার এবার বি বি। এবার বলেন এ বি ঠিক আছে, সি প্লাস সি বার সমান কি? 1 ওয়ান 1 প্লাস এবার এবার বলেন a into 1 b into 1 c into 1 গরু into 1 এবি বলছে একজন 1 হবে না স্যার 1 হবে না, 1 হবে কি না? না স্যার হবে না। 1 হবে না। এবার একটু খেয়াল করেন, এটা বাদ, এটা আমার হিসাবে আসতেছে না। এবার একটু খেয়াল করেন, এটা যদি হিসাবে না আসে তাহলে কি করব আমরা? এটা এই যে এটা ইনটু 1 সমান এটা প্লাস এবার বি, এবার বলেন কি করব? বি কমন নিব বি কমন নিব, এ প্লাস প্লাস এবার এবার সমান কি? বি ইনটু 1 ইনটু 1 ইকুয়াল বি আনসার কি? বি। ক্লিয়ার? বি বি লিখে জি নিন, স্যার লিখে নেন। লিখে শেষ হলে বলবেন। স্যার লেখা শেষ। আপনারা বুঝতেছেন? বলার সাথে সাথে শুধু লিখতেছেন। হ্যাঁ স্যার বুঝতেছি। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় প্রশ্নটা। স্যার এটা 3 নাম্বার না? হ্যাঁ, এখানে 3 নাম্বার করতেছি। প্রশ্নটা লিখেন 3 নাম্বার। লিখছি স্যার। লিখছেন? এবার এটা আপনারা ট্রাই করেন তো। স্যার ওয়াই ওয়াই আসছে ওয়াই আসছে। তার বিনিময় করছেন?
হ্যাঁ স্যার কোন পদ স্থান বিনিময় করছেন বলেন তো? স্যার তৃতীয় পদ দ্বিতীয় পদে আনছি তৃতীয় পদ দ্বিতীয় পদে হ্যাঁ তৃতীয় পদ দ্বিতীয় পদ। তাহলে আমার তৃতীয় পদ যদি দ্বিতীয় পদে নিয়ে আসি তাহলে কিন্তু হয়ে যায়। যারা পারেন না একটু দেখেন এক্স ওয়াই জেড বার বা জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স বার ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স বার ওয়াই জেড বার। তাহলে দেখেন এই দুটো থেকে এক্স ওয়াই যদি কমন নিই তাহলে হচ্ছে জেড বার প্লাস হচ্ছে জেড প্লাস এই দুইটা থেকে আমি এক্স প্রাইম আর হচ্ছে কি ওয়াই যদি কমন নিই তাহলে হচ্ছে জেড প্লাস কি জেড প্রাইম। তারপর এক্স ওয়াই এখানে কত 1 প্লাস 1 এক্স বার ওয়াই ইন্টু 1 ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স বার ওয়াই ইকুয়াল যদি আমি ওয়াই কমন নিই তাহলে এক্স প্লাস এক্স বার ইকুয়াল হচ্ছে ওয়াই ইন্টু 1 সমান হচ্ছে ওয়াই। ওয়াই দেখেন এখানে কিন্তু সূত্র ছাড়া কিছুই নাই, তাই না? সূত্র যারা পারবেন তারাই এই ইয়াতে ভালো করতে পারবেন, এই চ্যাপ্টার গুলাতে সূত্রটাই মেইন। এখানে আমাদের এই সূত্র কিন্তু প্রত্যেকটা পদে পদে লাগবে, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা সবার? জি স্যার। আর আপনাদের লাস্ট ক্লাসের একটা ভিডিও আমার পেজে দিয়ে দিছি, লাস্ট দুইটা ক্লাসের ভিডিও দেয়া আছে, গ্রুপও দেয়া আছে। শেষ? এটা শেষ কিনা? তোলা শেষ হলে বলবেন। সবার কি তোলা শেষ এটা? জি স্যার শেষ। আচ্ছা তুলেন নাই কেউ আছেন? না স্যার। সবাই তুলে ফেলছে। আচ্ছা তাহলে যদি তুলে ফেলেন এবার আমাদের কাছে আসি। আমাদের পরবর্তী প্রশ্ন কত নম্বর প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে চলে আসি। 4 নম্বর প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস y, তারপর হচ্ছে কত x প্লাস z, এটাকে সরল করতে বলছে। আমি একটা আপনাদেরকে আজকে ক্লাসে যে একটা কাজ দিয়েছিলাম x plus yz x প্লাস yz, হ্যাঁ আচ্ছা x প্লাস yz একজন করছেন, ধন্যবাদ। এবার আমরা এটাতে যাওয়ার আগে আমরা এখানে একটা জিনিস জেনে আসি আগে। এই সূত্রটা দেখেন, এই সূত্রটা আমরা বলছিলাম এটার আনসার আমরা প্রমাণ করে দেখব, এটা সমান যে কি আসে, এটা আসে, তাই না? বুঝছেন কিনা? এই সূত্রটা দেখেন, এই সূত্রের মতো এই যে x প্লাস y প্লাস x প্লাস z সমান x প্লাস yz আসার কথা, তাই না? অর্থাৎ a প্লাস b প্লাস a প্লাস c সমান এটা কিভাবে আসে, তাই না? এটা সূত্র আকারে তো আমরা মনে রাখতে পারি, এটা আমরা কিন্তু পরীক্ষায় সরাসরি ব্যবহার করব কোন জায়গায় যদি এই সূত্রটা আসে। কিন্তু এই যে এই সূত্রের প্রমাণটা আমার এই সরল দিয়ে হয়ে যায়, তা দেখেন এই সূত্রটা এটা দিয়ে যদি হয়ে যায় তাহলে এবার একটু খেয়াল করেন। আমি প্রথমে এই যে এখানে যারা একদম বুঝতে কষ্ট হয়ে যায় যাদের জন্য, আমি তাদেরকে জন্য এভাবে লিখতেছি x প্লাস y, লালটা নিলাম সাথে কালাটা নিব, x প্লাস z প্লাস y এটার সাথে আবার x প্লাস z। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। এই x এর সাথে পুরোটা গুণ করছি যোগ, আবার y এর সাথে পুরোটা গুণ করছি। এবার বলেন গুণ করলে কি হয়? x ইনটু x, x স্কয়ার যদি বসায় থাকেন এটা তুলে ফেলেন, এভাবে লিখা যাবে না। xz প্লাস এই যে দুইটা গুণ করেন y ইনটু x, তার মানে কি x y কিনা সাজিয়ে যদি লিখি একসাথে, জি স্যার। প্লাস yz, তাহলে কি লেখা x ইনটু x সমান কত? 1 এই কি 1 x ইনটু x ইনটু x সমান x, a ইনটু a ইনটু a সমান a, xz প্লাস xy প্লাস yz। এবার বলেন এখান থেকে আমি প্রথম দুইটা থেকে যদি x কমন নিই তাহলে 1 প্লাস কি পাবো, z পাবো কিনা? z। জি প্লাস স্যার। এই দুইটা থেকে কি কমন যায়? y কমন যায়, y কমন নিলে x প্লাস কি x প্লাস z। কোন সূত্রে পড়ে? না এটা কোন সূত্রে আসে কিনা? না স্যার আসে না, তাহলে এটা বাদ।
আমি রেখে দিচ্ছি, এটা যা আছে তা এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড। এবার বলেন এক্স প্লাস এক্স জেড, এক্স ইন্টু কত 1 1 প্লাস 1 এক্স ওয়াই প্লাস হচ্ছে xy ওয়াই plus জেড, yz এক্স প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কত ওয়াই জেড। yz। y এবার x কমন নেব। এবার এখান থেকে এখানে চলে আসি, এই লাইনটা এখানে আবার লিখে ফেলতেছি আমি সুবিধার জন্য, এক্স প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড। এবার বলেন এই দুইটা থেকে কি কমন যায়? x এক্স যদি কমন নেই তাহলে 1 প্লাস 1 plus y প্লাস ওয়াই জেড, yz y এক্স ইন্টু 1 প্লাস 1 ওয়াই জেড, yz এক্স প্লাস x plus ওয়াই yz। জেড। আর কিছু কমন যায়? না স্যার। না তাহলে সরলটাকে এখানে ফিক্স করলাম, এবার লিখে নিব। আচ্ছা স্যার আপনি একটু সরেন। চলে যাব। এই পোলা তো একটারও দেখি না, পোলা পাইন কি সব নাই? আছে তো। আছেন? আপনারা তো পারি উঠতেছেন না, সব রেসপন্স এই মেয়েরাই তো বেশি। পোলা পাইন আরো দলবাড়ি করেন। আচ্ছা পাইছি একজনকে, মুনতাসির নাহিয়ান। জি স্যার। এই একজনই ফারদিন। আমি আছি স্যার। হ্যাঁ, আর কে আছেন? স্যার আমি আছি। দুইজন শুধু? স্যার আমি আছি। তিনজন আসছে, খুঁজে পাইতে কষ্ট হচ্ছে আপনাদের, বুঝা যায়? জি। ঠিক আছে, ঠিক আছে শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা আপনার জি লিখেন, স্যার। কোনো সমস্যা নাই। আমাদের ক্লাস কিন্তু আরো কত 15 মিনিট আছে, 15 মিনিট। আর 15 মিনিট আছে ক্লাস। দেখেন স্যার আপনি সোমবারে ক্লাসটা নেন না না? বুঝি নাই? সোমবারে যে ক্লাসটা হয়। সোমবারে যেটা অনলাইনে ক্লাস নিই তোমাদের, ওই অনলাইনে ক্লাসটা হবে না, যেহেতু শুক্রবারে নিচ্ছি এখন, ঠিক আছে? সোমবারে ক্লাস হবে না, শুক্রবারে 2 ঘন্টা নিচ্ছি না, তাহলে শুক্রবার আধা ঘন্টা 1 ঘন্টা নিই, সোমবারে 1 ঘন্টা নিই, ওরকম হবে? 1.5 ঘন্টা নিছেন আজকে। আজকে 1.5 ঘন্টা মানে 2 ঘন্টা। আমি তো ঠিক টাইমে আসছি, ঘড়ির কাঁটাটা তো ঠিকই হ্যাঁ আছে। জি স্যার। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এটা লিখে শেষ? জি স্যার। জি স্যার। আচ্ছা লিখে শেষ হলে আমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাই। ওকে সেকেন্ড ইয়ার আগে এই অধ্যায় পান নাই তারা আছেন তো, তাই না? নাকি আগে করা আবার করতেছেন? জি স্যার করছিলাম আগে। আগে করছিলেন, ডাবল করতেছেন এখন? স্যার আপনার শীটটা কোথায় পাওয়া যাবে? একটা শীট দিয়েছিলেন স্যার ফার্স্ট ইয়ারে থাকতে, ওটা হারাই গেছে। ফার্স্ট ইয়ারে থাকতে শিট নিছেন, এত বছর পরে মাদ্রাসা কম্পিউটারে পাবেন চকবাজার। চলো আসি। প্রশ্নটা লিখে ফেললাম। আমি এখানে কোন ল অ্যাপ্লাই করবো বলেন তো কেউ একজন, যদি পারেন। স্যার ওই যে x plus y bar equal to x bar plus x bar থিওরেমের into নাম y বলেন। bar. ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গান উপপাদ্য, ভেরি গুড। এবার একটু খেয়াল করেন, এ ঠিক আছে, বি ঠিক আছে, সি বারও ঠিক আছে, তাই না? ডি মর্গান জি অনুযায়ী স্যার। প্রত্যেকের উপরে একটা একটা করে বার আসবে কিনা? বার আসবে। জি স্যার। যোগ চিহ্নগুলো গুণ চিহ্ন হবে, ইনটু। আর Plus এই B। পাশে যা আছে তা ঠিক আছে কিনা? জি স্যার। এর স্যার উপর বার plus। দুইটা ঠিক আছে কিনা? ঠিক আছে ওখানে এতটুকু গুণ আছে যেটা প্লাস হয়ে যাবে না? বুঝি নাই? ওখানে যে ইনটু বিসি আছে না? আমার এই বারটা যদি এই দুটি পর্যন্ত বর্ধিত হইতো তখন এই গুণটাকে যোগ করতাম, এই গুণটাকেও যোগ করতাম, কিন্তু আমার বারটা আছে শুধু কার উপর? আচ্ছা ক্লিয়ার? সি জি স্যার। নায়কের মাথায় জোড়া বাড়ি দিলে মানের কোনো পরিবর্তন হবে? না
তাহলে কি হবে a বার ইনটু b বার ইনটু c ইনটু b ইনটু c বার, তাহলে c এর উপর বাদ দুইটা সরাই ফেললাম, ঠিক আছে কিনা? আগে জি, কোনো পরিবর্তন হবে না এই জন্য। এবার দেখেন a বার ইনটু b বার ইনটু b c ইনটু c বার, তার মানে কি অনুষঙ্গ নাকি বিনিময়? বিনিময়। তাহলে দেখেন b বারকে b সাথে রাখছে c অনুষঙ্গ। বারকে, অনুষঙ্গ কে বলছেন? না স্যার বিনিময়। অনুষঙ্গ হবে না, বিনিময় হবে। এবার দেখেন এই সূত্রটা সমান কি লেখা যায় বলেন তো? a বার ইনটু 0 সমান সমান হচ্ছে 0, a ইনটু a বার সমান 0, কি b ইনটু b বার সমান 0, c ইনটু c বার সমান কি হবে? 0 হবে। আর এখানে 0 সাথে 0 সাথে কিছু গুণ হলে তো 0 হয়, ঠিক আছে না? স্যার আরেকবার বুঝাই দেন। একবার বুঝাই দেন প্রথম থেকে। এই যে a ইনটু a বার সমান কত? আপনি এই লাইনে খেয়াল করেন, এই লাইনটাতে খেয়াল করেন, এই যে a বার, এরপরে b বার রাখলাম, এখান থেকে b টাকে নিয়ে আসেন, এবার কি আছে? c, এখান থেকে c বারটাকে এখানে রাখলাম, তাহলে এবার তো ঠিক আছে। b ইনটু b বার সমান কত? 0, c ইনটু c বার সমান কত? 0 তাহলে এবার ইনটু কত? 0, তার মানে হচ্ছে কত? 0, আরো ভেঙে লিখলাম। ক্লিয়ার? স্যার সাথে দ্বিতীয় লাইনটা একটু বুঝান। এই লাইনটা ডি মর্গান উপপাদ্য অ্যাপ্লাই করছি। দেখেন আলাদা আলাদা বার হবে সবার উপর এবং যোগ চিহ্ন গুলো গুণ চিহ্ন করে দিছি। এই এতটুক ডি মর্গান তিনটি চলকের জন্য। আপনার যদি কনফিউশন হয় স্যার, ভুলে যান। স্যার দুইটা বার আছে জানি সেকেন্ড লাইনে সি এর উপরে। হ্যাঁ স্যার ওইটার কোনো মিনিং আছে নাকি এমনি? খেয়াল করেন, মনে করেন এটার উপর কোনো বার নাই, তাহলে এটার উপরে কোনো বার আছে? এটা কি না সূত্র বলেন তো? একটা বার হবে। এই যে a প্লাস b প্লাস c, ঠিক আছে? তাহলে এটার উপর বার, তাহলে সূত্র কি বলেন তো? আলাদা আলাদা বার এবার এবং যোগ চিহ্নগুলো কি হবে? গুণ হবে। এবার বলেন, আমি এই যে এইখানে এই বারটার ভিতরে আমি বলি এই যে বি এর উপরে, এই যে বি এর উপরে আমি একটু সুন্দর একটা ক্যাপ করাই দিলাম, এটা বিয়ের উপর দুইটা বার। এই ক্যাপটা কি কোথাও চলে যাবে? না। তাহলে এই ক্যাপ তো নিজের, তাহলে ক্যাপটা থাকবে কিনা? আর এই বারটা হচ্ছে সূত্রের জন্য আসছে। ক্লিয়ার? তাহলে এটা কি? এই যে এখানে সি, এই সি এর উপর একটা কি আছে? বার আছে। তাহলে এখানে সূত্রের বার ঠিক আছে, তাহলে সি এর বারটা এখানে দিয়ে দিলাম। তাহলে দুইটা বার থাকলে আমরা বলছি কি এ সমান যদি 0 হয় তাহলে এ বার সমান 1, এ কে যদি আবার দুইবার বার করে তাহলে 0, তার মানে এটার মান এটার সমান কিনা? তাহলে মানের পরিবর্তন হবে না যদি জোড়া বার থাকে, সেজন্য সি লিখছি সরাসরি। ক্লিয়ার? 6 নাম্বার লিখে নেন এটা। আর কোশ্চেনটা লিখে ফেলেন। প্রথমে এখানে ডি মর্গানের কোন সূত্র বলেন তো? সেকেন্ড সূত্রটা। আর এটা ডি মর্গানের এটা ফার্স্ট সূত্রটা। ফার্স্ট লটা। এখানে সেকেন্ড ল অনুসারে কি লেখা যায় বলেন তো? এর উপরে বার, বি এর উপরে বার, সি এর উপরে বার এবং গুণ চিহ্নগুলো কি চিহ্ন হবে? প্লাস। আর এবার বলেন এখানে এর উপরে বার, বি এর উপরে বার, সি এর উপরে বার, যোগ চিহ্নগুলো গুণ চিহ্ন। ক্লিয়ার কিনা? গুণ চিহ্ন। জি স্যার। এবার বলেন আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, বিনিময় করব, আবার স্থান বিনিময়। এ বার, বি বার, সি বার, এখানে লিখলাম এ বার প্লাস বি বার প্লাস সি বার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা এতটুকু? জি স্যার। এবার বন্টন করেন। জি স্যার। বন্টন এ বার বি বার সি বার ইনটু এ বার। এবার এটার সাথে আবার এটাকে গুণ করেন, এবার বি বার সি বার ইনটু বি বার প্লাস এটার সাথে এটা গুণ করেন, এবার বি বার সি বার ইনটু সি বার। ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? জি একবার বলুন তো। জি স্যার। এবার বুঝছেন কিনা দেখেন।
জি স্যার বুঝছেন। ঠিক আছে, এটার সাথে ওই যে লালটা নিয়ে আসলাম, এটার সাথে একটা লাল নিয়ে আসলাম, এটার সাথে একটা লাল নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আমরা জানি যে যদি সমজাতীয় চলক একাধিকবার থাকে কয়টা নিব? একটা। এ কয়টা আছে? দুইটা। এবার দুইটা একটা নিব, তাহলে এবার দুইটা। বি বার সি বার প্লাস এখানে বি বার কয়টা আছে? দুইটা। এবার বি বার দুইটা। সি বার একটা নিব, এখানে সি কয়টা আছে? দুইটা। সি বার দুইটা আছে, তাহলে দুইটা এবার আছে। বি বার সি বার। এবার বলেন এবার বি বার সি বার কয়টা? তিনটা। তিনটা। সেম জিনিস কয়টা রাখবো? তিনটা। এবিসি এবার বিবাসি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি জি স্যার। জি এটাকে স্যার। চাইলে আপনি আরো মডিফাই করতে এতটুকু আনসার রাখতে পারেন, অথবা কেউ যদি চান এটাকে এটা করতে আসছে তাহলে আপনি এটা করতে পারেন a প্লাস বি প্লাস সি। তাহলে স্যার কতটুকু পর্যন্ত রাখবো? এতটুকু রাখেন। সরল মানে কি? ছোট। ছোট করে। আপনি যতটুকু পারছেন ততটুকু, এটার জন্য আপনাকে মার্কিং করবে অবশ্যই। যতটুকু পারেন ততটুকু করে চলে আসবেন, খাতা খালি রাখা যাবে না। স্যার এই নেক্সট লাইনটা করলে কি কাটে দিবে? না, কখনোই কাটবে না, কোনো সমস্যা নাই, করেন। স্যার আমার প্রশ্ন। আপনার প্রশ্ন ও এখনো কত করেন নাই, সে কখন প্রশ্নের কথা বলছেন বলেন তো? স্যার আপনি বলতেছেন না এই জন্য। আচ্ছা বলেন বলেন, সরি বলেন। স্যার ওটা হচ্ছে x1 প্লাস x2 বার ইকুয়াল টু x1 বার ইন্টু x2 বার হলে প্রমাণ করো যে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn বার ইকুয়াল টু x1 বার ইন্টু x2 বার ইন্টু x3 বার ডট ডট xn বার। প্রমাণ করতে বলছে? হ্যাঁ স্যার। ওটা তো ডিমর্গান ল প্রমাণ করতে বলছে। হ্যাঁ স্যার। ওটা ডিমর্গান ল আমরা এই যে xn লিখছে না, হ্যাঁ স্যার। আমরা ধরি n এর মান 3, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 তিনটার জন্য ডিমর্গান ল প্রমাণ করব। ওখানে স্যার একটা ক্লু দিছে। হ্যাঁ বলেন। x1 plus x2 plus x3 dot 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 xn বার ইকুয়াল টু x1 প্লাস ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হচ্ছে x2 প্লাস x3 ডট 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 xn উপরে হচ্ছে বার, এরপর ইকুয়াল x1 বার ইনটু x2 প্লাস x3 ডট 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 আপনার প্রশ্নটা xn বার। ছবিটা পাঠিয়ে দিবেন গ্রুপে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এখন না দেখলে বুঝতে পারতেছেন, আপনি ছবি গ্রুপে পাঠাবেন, আমাদের সরলগুলো শেষ করে প্রমাণগুলো শেষ করে তারপর আপনারটা সলভ করব। আচ্ছা, এবার একটু খেয়াল করে এটা শেষ করতেন সবাই? জি স্যার। আচ্ছা, এবার যদি এটা শেষ করেন তাহলে এবার আমাদের পরবর্তী প্রশ্ন চলে আসি। কত নাম্বার প্রশ্ন? 8 নাম্বার প্রশ্ন, তাই না? 7 7 নাম্বার প্রশ্ন। কত নাম্বার প্রশ্ন? 7 স্যার। 7 নাম্বার প্রশ্ন। তাহলে 7 নাম্বার প্রশ্ন কি বলে? স্যার একটা কথা, গ্রুপে তো স্যার পোস্ট অ্যাপ্রুভ করে না। করে না? আচ্ছা আমি বলে দিব, আপনি পোস্ট করেন, ঠিক আছে? ওই দিন স্যার আপনি বলে দিবেন বলছেন, তাও করে নাই। আচ্ছা আজকে বলে দিব আপনার পোস্ট অ্যাপ্রুভ করার জন্য, ঠিক আছে? আচ্ছা এবার একটু খেয়াল করেন, a প্লাস বি বার এটা হচ্ছে প্রথম পদ, বি প্লাস সি বার এটা হচ্ছে দ্বিতীয় পদ, এবং এই দুইটার উপরে একটা বার আছে। ঠিক আছে? আমাদের আরেকটা লাস্ট প্রশ্ন আছে, যেটা করলে আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা সলভ করে এটা দুইভাবে সলভ করতে পারবো। এটাকে দুইভাবে, আপনি এটাকে ধরেন ডিমর্গান, এটাকে ধরেন ডিমর্গান,
আবার যদি বলেন না আমি এটা পুরোটা এ ধরবো, এই পুরোটা বি ধরবো, উপরে বার হবে, এই পুরোটাকে ডিমর্গান ধরবেন, তাও কিন্তু করা যাবে। আমরা এখন যে কাজটা করব, প্রথমে দেখেন উপরের যে লাল যে বারটা আমি রেড কালার হচ্ছে ওটা রেখে দিলাম। এবার এটাকে ডিমর্গান করলে কি হয় বলেন তো? এটাকে ডিমর্গান করলে এবার ইনটু বি বার ইনটু বি বার। এই গুণটা ঠিক থাকবে, কারণ আমি উপরের লাল বারটাকে কোনো হ্যাঁ। পরিবর্তন করতেছি না, ঠিক আছে? এবার এটাকে বলেন। জি স্যার। বি বার ইনটু সি বার। আচ্ছা, এবার দেখেন উপরে ঠিক রাখলাম। এবার বলেন বি বার কয়টা আছে? দুইটা। একটা রাখলাম, ঠিক আছে? দুইটা। এবার ডিমর্গান ল, এটা যদি যোগ ভুলে হয়ে যাই, যাবে। এ বার বি, এটা না সূত্র? এটা কি না বলেন তো সূত্র? জি স্যার। কিন্তু আমার এর উপর একটা বাদ ছিল, জি, বি এর স্যার। উপর একটা বাদ ছিল, সি এর উপর বাদ ছিল, তাহলে সেগুলা কি পরিবর্তন হবে? না স্যার। হবে না, হ্যাঁ। রেখে দিলাম। তাহলে এবার বলেন জোড়া বাদ থাকলে বাদ দিব কিনা? না। না। বাদ দিব না? দিব না। আবার বলে না। দিব না। দিব তো দিব। বাদ থাকলে, ডাবল বাদ থাকলে বাদ বাদ যাবে, দুইটা চারটা ছয়টা জোড়া জোড় সংখ্যা পূরক, জোড় সংখ্যা পূরক করলে মানের পরিবর্তন হবে না, সেজন্য আমরা এটাকে কি করে দিব, বারগুলো বাদ দিয়ে দিব। ক্লিয়ার এটা? জি জি স্যার। স্যার। পরেরটা দেখেন, এটাকে এই পুরাটাকে এ ধরেন, এই পুরাটাকে বি ধরেন, তাহলে বলেন এর মান কত? এম বার প্লাস এন কিনা? জি স্যার। আচ্ছা, এম প্লাস এন বার, এটা কার মান? বি এর মান না? হ্যাঁ। তাহলে এর উপরে বার আসবে, বি এর উপরে বার আসবে, এবং গুণ চিহ্নটা কি চিহ্ন হবে? যোগ। ক্লিয়ার? জি। হ্যাঁ। এবার বলেন আলাদা এটাকে ডিমর্গান করা যায় কিনা? এই যে এটাকে আলাদা ডিমর্গান করা যায় কিনা এটাকে? যায়। তাহলে এম জি, বার স্যার। এন বার তো ঠিক আছে, এম এর উপর দুইটা বার বার আর যোগ চিহ্নটা কি চিহ্ন হবে? গুণ। গুণ চিহ্ন হবে। এই বারটা ঠিক থাকবে কিনা বলেন তো? এর উপর কেন দুইটা হবে? স্যার এন এম এর একটা, উপর ঠিক আছে? এবার এটাতে বলেন এম কয়টা বার? একটা। আর এন এর উপর দুইটা। দুইটা দুইটা হবে। আর এইখানে যোগ চিহ্নটা কি হবে? গুণ হবে। এবার বলেন এম এর উপর দুইটা বার মানে এম এন বার কিনা? স্যার প্লাস এখানে এম হ্যাঁ। বার এন কিনা? হ্যাঁ এটা সমান এম এক্সর এন লেখা যায় কিনা বলেন তো? জি স্যার এই অধ্যায়ে অনেকগুলো সরল আছে, আমি চেষ্টা করছি সবগুলো সরল থেকে কিছু সরল নিয়ে আসবো, যেটা দিয়ে আমরা মোটামুটি ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবো। আর যে প্রমাণগুলো আছে এবং হচ্ছে সত্যক সারণী দিয়ে আমরা প্রুফ করব সত্যক সারণীর সাহায্যে, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে প্রমাণগুলো করব। স্যার আমরা এখানে এম এক্স আর এন কেন লিখছি? আমি দুইটা এক্সট্রা সূত্র শিখাইছিলাম আপনাকে, মনে আছে? হ্যাঁ। দুইটা এক্সট্রা সূত্রের কথা বলছিলাম। হ্যাঁ স্যার। ওই দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র এরকম যে এই সূত্রটা খেয়াল করেন, বুঝছেন? জি জি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ক্লাস শেষ করবেন? করছি স্যার, স্যার স্যার ওই আপনি দেখাইছেন যে ওগুলো দিবেন আমাদেরকে? হ্যাঁ, সেটা অ্যাকাউন্টে দিয়ে দিব। এখন কোত্থেকে দিব? এই ল্যাপটপ থেকে ঢুকতে পারবো? আর আপনারা যারা আইডি লিখেন না, আইডি না থাকলে কিন্তু আপনাদেরকে বের করে দেওয়ার একটা কথা বলছিল আমাকে। আপনারা যারা আইডি লিখেন না, আইডি গুলো লিখে আসবেন পরের দিন থেকে, ঠিক আছে? লেখা শেষ? জি স্যার তাহলে আজকের জন্য এখানে সমাপ্ত করতেছি ক্লাস। সবাই ভালো থাকবেন, আগামী সপ্তাহে দেখা হবে। স্যার একটু বলেন। বলে দিয়েন কি বলতাম? ও স্যার, স্যার পোস্ট আচ্ছা পোস্ট অ্যাপ্রুভ করার জন্য বলে দিব, ঠিক আছে? ওকে, তাইলে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।